হ্যাঁ বলে দিও, কে কে আসে নাই একটু বলো তো। এই যে ও আমাদের মেন মানুষই তো আসে নাই। রাহুল আসেনি। রাহুল কই? শুদ্ধ ও আসছো? পরীক্ষা ভাই। জি ভাইয়া। শাহিক আসছে? শাহিক কই? আসছে আসছে। আসছে আসে নাই? আসছে। আচ্ছা আসছে। আচ্ছা আমরা শুরু করে দিই। শুদ্ধ রেকর্ড করো, জারিফ রেকর্ড করতেছো না? ওকে ওকে ডান। দেখো আমরা লাস্ট ক্লাসে তৈত রসায়নের ফার্স্ট ক্লাসটা করছি, আজকে আমরা তৈত রসায়নের সেকেন্ড ক্লাস করব। তো কালকে মূলত বেসিক কথাবার্তা ছিল, আজকে থেকে আমাদের চ্যাপ্টারটা শুরু হবে বেসিক্যালি। মানে কালকে আমরা যেইখানে শেষ করছিলাম আমরা ওইখান থেকে শুরু করব। আমরা কালকে টাইপ কত পর্যন্ত শেষ করছিলাম একটু যদি মনে করি, আসছে কে জানি। আচ্ছা আমরা হচ্ছে এই তোমরা ফার্স্ট ক্লাসটা মাস্ট দেখে নিও, কারণ ওই দিন বেসিক আলোচনা করছি। কনসেপ্ট 1 শেষ করছি, কনসেপ্ট 2 শেষ করছি, টাইপ 2 শেষ করছি। ও ব্রাইনের আগ পর্যন্ত শেষ করছি, মনে আসছে। আমরা আজকে ব্রাইন থেকে শুরু করব, অর্থাৎ টাইপ 4। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা যেখান থেকে শেষ করছিলাম, আজকে আমরা টাইপ 4 এর তড়িৎ রাসায়নিক বিক্রিয়া দেখব। তোমরা যারা লাস্ট ক্লাসটা করে আসো নাই, তোমরা এই বেসিকটা কালকে যেহেতু করাইছি আমি হালকা রিপিট করতেছি, বাট তোমরা লাস্ট ক্লাসটা দেখলেই বুঝবা যে আমি বেসিক্যালি কোন জিনিসটা পড়াচ্ছি। ঠিক আছে? তো তোমরা ফার্স্টে 10 মিনিট একটু তোমাদের এরকম লাগতে পারে, বাট 10 মিনিট পর থেকে একদম নতুন টপিকস, তো প্যারা নিও না। আচ্ছা টাইপ 4 হচ্ছে, আমি তোমাকে যদি বলি ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ লিখো, ব্রাইন এর তড়িৎ বিশ্লেষণ, এই পার্টটা থেকে যদি কোনো কোশ্চেন আসে ভাইয়া গ মার্কের জন্য তোমাদের বোর্ডে বা অ্যাডমিশনে, তাহলে এইটাই আসবে। আমার কেউ বলতে পারবে ব্রাইন বলতে কি বোঝায়? সোডিয়াম ক্লোরাইডের সংক্ষিপ্ত জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, ভেরি গুড। তার মানে ব্রাইন বলতে বোঝায় বেসিক্যালি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ বলতে হয় কি বুঝে, সংজ্ঞা আসলে লিখবো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলে, শেষ। এখন কথা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ বলতে বেসিক্যালি কি বুঝায়, কি বুঝায়? না এরকম কিছু না। সোডিয়াম ক্লোরাইড পানি দুইটাই আছে। হ্যাঁ এইটা ঠিক আছে, দুজনের উত্তরই ঠিক আছে, যে সোডিয়াম ক্লোরাইডও আছে সাথে পানিও আছে। প্লাস বলতে বিক্রিয়া হবে না বেসিক্যালি। তার মধ্যে এটার মধ্যে কি কি আয়ন আছে? Na প্লাস আছে, Cl মাইনাস আছে, H প্লাস আছে, OH মাইনাস আছে। এটা নিয়ে কারো ঝামেলা আছে? ঝামেলা নাই। কিন্তু এর আগেরটার সাথে, এর আগের বার আমরা যখন অ্যাকোয়াস দিচ্ছিলাম তখনও বেসিক্যালি অ্যাকোয়াস বলতে কি বুঝায়, গত ক্লাসের পড়া অ্যাকোয়াস বলতে কি বুঝায়, অ্যাকোয়াসের মধ্যে ওই আয়নগুলোও থাকে। আমি যখন তোমাকে বলতেছিলাম মনে করে দেখো, যে আমি যখন বলতেছিলাম ম্যাগনেসিয়াম সালফেটের অ্যাকোয়াস, তখন ওটার মধ্যে কি কি আছে? ম্যাগনেসিয়াম 2 প্লাস, সালফেট 2 মাইনাস, তারপরে পানির H প্লাস আর পানির হাইড্রক্সিল OH মাইনাস ছিল। এটার মধ্যে একই কথা, বাট ওই কেসটার সাথে এই কেসটার ভিন্ন কি হবে আমাকে কেউ বলতে পারবা? সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি থাকবে, তার কারণে ক্লোরিন যাবে। হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি থাকবে। তার মানে অ্যাকোয়াস বললে বেসিক্যালি তোমার শুধুমাত্র একটা কনসেপ্টের উপর নির্ভর করে, সেই কনসেপ্টটা হচ্ছে কার সক্রিয়তা বেশি। যার সক্রিয়তা বেশি সে যায়। বাট তুমি যখন পরিমাণ বেশির কনসেপ্টে চলে যাবা, তখন আসলে একই সাথে দুইটা কনসেপ্ট নির্ভর করে। এক হচ্ছে ওর পরিমাণ ডমিনেন্ট হয়ে যায়, দেন সক্রিয়তার কনসেপ্ট তো আছে। তার মানে আমার বেসিক্যালি আমি যদি জিনিসটা আঁকি গত দিনের মতো, আমি আবার বলতেছি, এটা আমি গত ক্লাসে বুঝাইছি মেশিনটা কি কেমনে আঁকে, লাস্ট ক্লাসটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা এটা প্লাস, এটা মাইনাস। প্লাসের পাশে কে থাকে জানি, মনে আছে? বলতে হবে তো কি? অ্যানোড, গুড, সবাই রেসপন্স করো। আর মাইনাসের পাশে কে থাকে? ক্যাথোড। ওকে ডান, ভুল হলে প্যারা নেই। আচ্ছা তার মানে এই জিনিসটার মধ্যে একই সাথে কি কি আয়ন আছে আমরা যদি বলি, আয়ন আছে হচ্ছে ভাইয়া তোমার Na প্লাস, Cl মাইনাস, H প্লাস, OH মাইনাস। ঠিক আছে? তো এর মধ্যে একই সাথে এই জিনিসগুলো আছে। অ্যানোডে জানি কার বিক্রিয়া ঘটে?
অ্যানোডে কি রিঅ্যাকশন হয়, বিজারণ নাকি জারণ? জারণ। অ্যানোডে হয় হচ্ছে অক্সিডেশন, হাফ অক্সিডেশন, অ্যানোড হাফ অক্সিডেশন। এই কালকের মতো যেভাবে লেখাইছি ওইভাবে লিখবা, আমি জাস্ট এখন সংক্ষেপে লিখছি। আর ক্যাথোডে হচ্ছে রিডাকশন। আচ্ছা কি হলো? আচ্ছা, ক্যাথোডে হচ্ছে রিডাকশন, সিম্পল কথা। এখন আমাকে একটা অ্যান্সার দাও, অ্যানোডে জারণ হবে, জারণ কার হয়? অ্যানায়ন যায় অ্যানোডে, তার মানে সিএল মাইনাস আর ওএইচ মাইনাসের মধ্যে একজন যাবে। এখন কে যাবে ভাইয়া? তুমি যদি সিরিজটার দিকে দেখো, সিরিজটা কি বলে, আমি জাস্ট একটু সিরিজটা মনে করায় আসি। সিরিজটা কি বলে? নাসায় কোলা ব্যাং হাসে, সবচেয়ে ডানে যে ছিল সে সক্রিয়, যে সক্রিয় সেই যায়, গতকালকে বলছি। তার মানে কি ওএইচ মাইনাস কি সিএল মাইনাসের ডানে অবস্থিত, তার মানে কি ওএইচ মাইনাসের সক্রিয়তা বেশি না ভাইয়া সিরিজটায়? তাহলে কার যাওয়া উচিত অ্যাকচুয়ালি? কার যাওয়া উচিত? এই ওই অ্যানোডের কাছে কার যাওয়া উচিত? সিএল মাইনাসের যাওয়া উচিত নাকি ওএইচ মাইনাসের যাওয়া উচিত? ওএইচ মাইনাসে যাওয়া উচিত। ওএইচ মাইনাস যাওয়া উচিত, কিন্তু এটা কি নরমাল নাকি ব্রাইন? ব্রাইন হইলে ওএইচ মাইনাসের সক্রিয়তা, তার মানে এই পয়েন্টটা আমি সাইডে লিখে দিচ্ছি, এটা পরীক্ষা আসলে এভাবে লিখবা। ওএইচ মাইনাসের সক্রিয়তা, ওএইচ মাইনাস এর সক্রিয়তা সিএল মাইনাস থেকে বেশি, তাই ওএইচ মাইনাসের জারণ হওয়া উচিত। কিন্তু ব্রাইন মানে কি প্রচুর পরিমাণে Na প্লাস সিএল মাইনাস আছে না, মানে সম্পৃক্ত অবস্থা, তার মানে কি অনেক বেশি পরিমাণে Na প্লাস সিএল মাইনাস আছে না। তাইলে ওএইচ মাইনাসের পরিমাণের চেয়ে, ওএইচ মাইনাসের পরিমাণ এর চেয়ে সিএল মাইনাস এর পরিমাণ কি অনেক, অত্যন্ত বেশি, তাই সিএল মাইনাস ঘনমাত্রা বেশি। তাইলে কি ওএইচ মাইনাস যাবে না সিএল মাইনাস যাবে অ্যানোডের কাছে? কে যাবে? সিএল মাইনাস। সিএল মাইনাস। তাই সিএল মাইনাসের জারণ ঘটবে। তাহলে অ্যানোডের জারণে কি হয়? আমাকে একটা জিনিস বলো তো, কোনোদিন কি এরকম দেখছো যে সিএল মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে সিএল এ পরিণত হয়, নাকি সিএল টু তে পরিণত হয় সবসময়? সিএল টু। তাহলে দুইটা সিএল মাইনাস কে দুইটা ইলেকট্রনে ত্যাগ করা লাগবে না? বুঝছো এটা কি করছি আমি? গ্যাসটা কখনো একা থাকতে পারে না, ওদেরকে ও টু আকারে ভেঙে, মানে টু আকারে থাকা লাগে। তাইলে একটা সিএল মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে একটা সিএল হবে, বাট যেহেতু সিএল টু গ্যাসে পরিণত করতে হবে, তাই আমার দুইটা সিএল মাইনাস কে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সিএল টু তে পরিণত করতে হবে। ক্লিয়ার? সবার কাছে অ্যানোডের অংশটা ক্লিয়ার ভাইয়া? যারা লাস্ট ক্লাস করো নাই ওদের কাছে একটু আনকমন লাগতে পারে, বাট যারা লাস্ট ক্লাস করছো সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা ডান, তুলছো? আমি যে বাংলা কথা লিখে দিচ্ছি বাংলা কথাটা লিখতে হবে। এই সবাই সাথে সাথে তুললো, আরো ইয়ার আশায় বসে থাকবো না। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমরা ব্রাইনের বদলে অন্য লবণগুলো ক্লোরাইড, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে যদি বলে ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত অবস্থা, তার মানে সম্পৃক্ত বললে কি এখানে ওই সেম কেসই হবে না? হ্যাঁ সেম কেসই হবে। আর যদি বলে ক্যালসিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস দ্রবণ, আমাদের টাইপ 3 এর মতো, তখন নরমাল। মনে রাখবে অ্যাকোয়াস বললে দুনিয়ার 80% থেকে 90% সময় ওই যে পানির ওইটাই হয়, কারণ হাইড্রোক্সাইড সবচেয়ে ডানে আর H+ নরমালি নিচেই থাকে। বুঝতে পারছো? আচ্ছা এবার আসো ক্যাথোডের দিকে যাই। ক্যাথোডে রিডাকশন হয়, রিডাকশন মানে ও ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এই যে H+টা ও যাবে অথবা Na+ ও যাবে। আমাকে বলো তো কেউ যে কে যাবে? H+।
এইচ প্লাস যাবে। কেন এইচ প্লাস যাবে মনে হইলো? ব্রাইন আছে না? মানে নরমালি যদি যাইতো এটা যাওয়ার কথা। আচ্ছা দেখো, এটা আগেরটা তুলছো সবাই? আচ্ছা সক্রিয়তা- ভাই, হ্যাঁ পরিমাণের এফেক্ট কি সবসময় অ্যানায়নের ক্ষেত্রেই হবে? আমি তো ক্যাটায়ন এখনো পড়াই নাই, পড়াইতে দাও। না না, সবসময় কি সব কোয়েশ্চেনে অ্যানায়নের ক্ষেত্রে হিসাব করবো? না আমি শেষ করে নেই, তুমি আমার পুরোটা শেষ করতে দাও। তুমি কেমনে ডিসাইড করতেছো? ও আচ্ছা আচ্ছা, আগান ভাই আগান। আমি তো শেষ করি নাই। আচ্ছা দেখো, ডান ডান। এবার একটু আমি আবার আগের স্লাইডে গিয়ে ওই সিরিজটা মনে করি, তোমাদের মনে আছে কিনা? সিরিজটা কি ছিল মনে আছে? ক্যাটায়নের সিরিজটা কি ছিল? লি কে কে না, ম্যাকগাইভার এলো যেন ফিরে, নীল সোনা পাবে হায়, কিউট হাজি হাজি পেটাবে আমায়। উপর থেকে নিচে গেলে ক্যাটায়নের সক্রিয়তা বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে ক্যাটায়নের সক্রিয়তা বৃদ্ধি পায়। তার মানে আমার কার কার মধ্যে কম্পেয়ার করতে হবে ভাইয়া? সোডিয়াম আর হচ্ছে হাইড্রোজেনের মধ্যে। তার মানে উপর থেকে নিচে গেলে হাইড্রোজেনের সক্রিয়তা সোডিয়াম থেকে বেশি, তাই অ্যাকচুয়াল যাওয়া উচিত কার? অ্যাকচুয়াল যাওয়া উচিত হাইড্রোজেনের। কিন্তু এই জায়গায় যেহেতু ব্রাইন আছে, তাই অ্যাকচুয়ালি কি মনে হয়, কে বেশি পরিমাণ আছে? সোডিয়াম বেশি পরিমাণ আছে, তাহলে কি সোডিয়ামের যাওয়া উচিত, মানে ব্রাইনের কনসেপ্ট। কিন্তু এই জায়গায় একটা ব্যতিক্রম কেস। কি ব্যতিক্রম কেস ভাইয়া? সোডিয়াম আর হাইড্রোজেনের মাঝখানে তোমরা যদি দেখো অনেক বড় একটা গ্যাপ, তার মানে সক্রিয়তার মানের অনেক বড় পার্থক্য। আমি একটা র্যান্ডম মান চিন্তা করি, এগুলোর প্রত্যেকটার মান আছে। আমরা যখন সামনের দিকে প্রসিড করব আর 3-4টা ক্লাসে দেখবা প্রত্যেকটার মান দিয়ে দিয়ে আমরা ম্যাথ করতেছি। আমি মনে করলাম প্রত্যেকটার মানের গ্যাপ হচ্ছে 5। তার মানে ম্যাগনেসিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের গ্যাপ কত হবে? 5। তাহলে সোডিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের গ্যাপ কত হয়ে গেল? র্যান্ডমে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামের গ্যাপ কত হয়ে গেল? 10 হয়ে গেল না? আবার অ্যালুমিনিয়ামের সাথে জিঙ্কের যদি 5 হয়, তাহলে সোডিয়াম থেকে জিঙ্কের কত হয়ে গেল? 15 হয়ে গেল। তার মানে সোডিয়াম থেকে হাইড্রোজেন যাইতে যাইতে প্রচুর একটা গ্যাপ হয়ে গেল না সক্রিয়তার? তো তুমি যত পরিমাণই বাড়াও না কেন, অর্থাৎ সোডিয়ামের এই জায়গায় সম্পৃক্ত হওয়ার কারণে সোডিয়ামের মানটা অনেক বেশি, বাট সোডিয়াম আর হাইড্রোজেনের সক্রিয়তার মানের অনেক পার্থক্য। তাই তুমি যতই বাড়াও না কেন, এই জায়গায় সোডিয়াম আগে যাইতে পারবে না, কারণ হাইড্রোজেন সোডিয়াম থেকে প্রচুর বেশি সক্রিয়। তাই যত বেশি দাও না কেন, যত ঘনমাত্রাই দাও না কেন, এই জায়গায় হাইড্রোজেনই যাবে। কিন্তু এর আগের বারের ক্ষেত্রে ক্লোরিন গেছে, কারণ ক্লোরিন আর হাইড্রোক্সাইডের মধ্যে পার্থক্য ছিল মাত্র 2টার, অর্থাৎ ওদের সক্রিয়তার মানের পার্থক্য দেখবা খুবই কম থাকবে। তাই মান একটু যখন আমি পরিমাণটা বাড়াই দিছি, একটু যখন আমি ঘনমাত্রাটা বাড়াই দিছি, তখন হাইড্রোক্সাইডের জায়গায় ক্লোরিন চলে গেছে। বাট এবার যেহেতু আমাদের মানের পার্থক্যটা অনেক বেশি, তাই আমি যতই বাড়াই না কেন আমার এক্ষেত্রে ও যাইতে পারবে না। অর্থাৎ এবার আমার এইচ প্লাসই যাবে। আমাকে বলো, এইচ প্লাস ক্যাথোডে গিয়ে বিজারণ হয়েছে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা না ভাইয়া? তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, এবং ইলেকট্রন গ্রহণ করে কোনোদিন এইচ আকারে থাকতে দেখছো নাকি H2 হয়ে যায়? H2। তাহলে কি দুইটা এইচ প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 হয়ে যাবে না? এবং আমাদের কি কি পড়ে আছে বলো তো, মানে এক্স্যাক্টলি কি কি বাকি আছে, অর্থাৎ কি কি বিক্রিয়া করতে পারে নাই? আমাদের আয়ন ছিল কয়টা? Na প্লাস, Cl মাইনাস, H প্লাস আর OH মাইনাস। বাট এখন আমার রয়ে গেছে কি কি? আমার রয়ে গেছে Na প্লাস আর OH মাইনাস না? কি কি রয়ে গেছে? Na প্লাস আর OH মাইনাস না? এই অ্যান্সার দাও। আচ্ছা ভাই, তাহলে Na প্লাস আর OH মাইনাস মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, এবং এটা হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান। জনপ্রিয় এমসিকিউ কোটি কোটি বার আসছে, তোমাদেরও আসবে। টয়লেট ক্লিনারের মূল উপাদান, ক্লিনারের মূল উপাদান। তার মানে আমি হাইড্রোজেনের ওই রিজনটাও লিখে দিই, তারপরে তুলো। সোডিয়াম প্লাস এর সক্রিয়তা এইচ প্লাস অপেক্ষা অনেক বেশি, তাই হ্যাঁ উল্টা লিখলেন না? আচ্ছা উল্টা লিখছি, আচ্ছা অনেক কম লিখে দিলি তো হবে, অনেক কম। তাই NaCl এর সম্পৃক্ত
অবস্থাতে Na প্লাস ঘনমাত্রা অনেক বেশি হওয়া সত্ত্বেও H প্লাস ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে এবং ক্যাথোডে এর বিজারণ ঘটবে। এই জিনিসটা সবাই বুঝছো, এইটা মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার? আচ্ছা বলো তো, পরীক্ষা আসলে কি বাংলা কথা ওইগুলাও লিখতে হবে না যে Cl মাইনাস একটি ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ 2Cl মাইনাস দুইটি ইলেকট্রন গ্রহণ করে Cl2 তে পরিণত হয়, ওগুলো কি আমার লিখে দিতে হবে নাকি নিজেরা লিখতে পারবা? পারবো নিজেরা। হ্যাঁ, তাহলে এটা লেখা লাগবে না, আমি ফুল কনসেপ্টটা দেখাই দিলাম। জান, এই নতুন যারা আসছো তোমরা এই ব্রাইনটা এখন একটু বুঝতে পারা খেলে বুঝার দরকারও নাই, কারণ আগের ক্লাসটা করলে এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। আমরা এখনই নতুন কনসেপ্টে চলে যাব। টাইপ 5 বাকি আছে, টাইপ 5টা আমি তো পরে করাবো, এর কারণ আছে। তো সবাই একটা টাইপ 5 লিখে একটা পেজ ফাঁকা রাখো, না দুইটা পেজ ফাঁকা রাখো, টাইপ 5 আর টাইপ 6 ফাঁকা রাখো, এটা আমি পরে ব্যাক করে পড়াই দিব। ওই দুইটা পিওরলি অ্যাডমিশনের, তো আমি ওটা দেখাই দিব। এখন আমরা আমাদের ফ্যারাডে সাহেবের কাছে যাই, যে উনি কি বলার চেষ্টা করছিল। আমাদের ওই প্রথম অংশটা ক্লিয়ার, ওই যে আমরা রোড ম্যাপ করছিলাম ওইটার বেসিক অংশটা, ইনফরমেশন অংশটা, আর এই তড়িৎ বিশ্লেষণের অংশটা ক্লিয়ার। টাইপ 5 আর টাইপ 6টা ফাঁকা রাখো, আমি ব্যাক করে এটা অন্য একটা ক্লাসে দেখাই দিব। তোমাদের একটা পড়া দিছিলাম, ওটা কি লিখছো আদৌ? বলো তো কি পড়া দিছিলাম? একজনও দেখে নাই, সব ফাঁকি আছে। দুইটা পড়া দিছিলাম ছিল, ওইটা বাদেও গ্যালভানিক কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষের ওইটার পার্থক্য লিখতে বলছিলাম 5টা। ভাই এটা তো মুখে মুখেই পারো ভাই। বলো তাহলে তুমি মুখে অর্ক মুখে বলো তো। শুনি। অর্ক শুরু করো, 5টা বলো অর্ক। ভাই আমি একা বলবো কেন? আমি একটা বললি বাকি সবাই একটা বলুক, এমনি এমনি করে। তুমি তো তাহলে সংজ্ঞা বললা চলে যাবা। ধরা খাই গেছে। আচ্ছা একটু লেখো, বুঝছো, নোটটা যাতে কমপ্লিট থাকে। আমি ছবি পাঠাই দিব, আমার খাতায় লেখা আছে 6টা করে। আচ্ছা ভাই পরের টাইপ কি, যে মার্কারি যেটা? হ্যাঁ মার্কেটের ওইটা, আর একটা আছে ওইটা আমি দেখাবো, আর এরপরে দেখাই। আচ্ছা ডান, সবার কি তোলা শেষ? ভাই সবগুলোতে পার্থক্য কেমন হইলে কি হবে বুঝিনি, ওটা মানে কত হইলে? কত হইলে বলতে নরমালি 4টার বেশি হইলেই ওই ঘনমাত্রার ওইটা আর ইউজ হয় না, এর কারণ একটা গ্যাপ, একটা গ্যাপ আছে, ওই গ্যাপটার মান। বাট তুমি এমনিতে চিন্তা করবা, ধরো আমি একটু যদি যাই, ভালো একটা প্রশ্ন করছে, ধরো আমি যদি যাই, এই দেখো সোডিয়াম আর হাইড্রোজেনের মাঝখানে অনেকগুলো আছে, মানে সক্রিয়তার যে পার্থক্য অনেক বেশি, তাই এই ক্ষেত্রে হাইড্রোজেনই যাবে। বাট যদি এই জায়গায় এসএন আর তুমি এই হাইড্রোজেনের কথা বলতা, তাহলে আবার হাইড্রোজেন যাইতে পারতো না, তাহলে যেহেতু এসএন এর সম্পৃক্ত বলছে তার জন্য এসএন যাইতো। যদি ফেরাম আর হাইড্রোজেনের কথা চিন্তা করতা, তাহলেও হাইড্রোজেন যাইতে পারতো না, ফেরাম যাইতো। তো এরকম তুমি আমার কোশ্চেন করতে পারো ভাইয়া এটা কোন রেঞ্জে, তাহলে আমি চিন্তা করব। প্রথম কথা ভাইয়া, রেঞ্জে তোমার চিন্তা করতে হবেই না, কারণ এডি কোনোদিন দিবেই না যে তোমার এখানে কোনো ডিসিশন নেওয়া লাগে। সোডিয়াম ক্লোরাইডেরটাই তোমার দুনিয়া সব জায়গায় দেয়, যদি বুয়েটও কোশ্চেন করে সোডিয়াম ক্লোরাইডেরটাই দিবে। হাইয়েস্ট টু হাইয়েস্ট ওরা ম্যাগনেসিয়ামে নামবে, তাহলে তোমার বেসিক কনসেপ্ট কিন্তু এইটাই থাকবে। আর যদি ওরা চেঞ্জ করতে চায়, ওরা এসএন বা পিবি দিয়ে দিবে, তাহলে এসএন বা পিবি দিয়ে দিলে কি হাইড্রোজেন যাবে নাকি এসএন বা পিবি যাবে? বলো। এসএন যাবে না, তখন তো তুমি ওই ইয়া দেখবা যে ওর পরিমাণ অনেক বেশি, বুঝতে পারছো? তো ওই মিডলেরটা দিবেই না। হ্যাঁ অ্যানায়নে কি কখনো OH মাইনাস পরিমাণে কম হলেও আগে যাবে এরকম আসতে পারে? না, অ্যানায়নের ক্ষেত্রে তোমার ধরো এই জিনিসটা খুবই ক্লোজ। তুমি যদি অ্যানায়নের ক্ষেত্রে চিন্তা করো, OH মাইনাস আশেপাশেই ক্লোরিন আছে। যদি তোমার এইটা দিয়ে দিত, দেখো ক্লিয়ার করি,
সিরিজ কই, এই যে দেখো এর মাঝখানে দুইটা গ্যাপ মাত্র, তার জন্য হচ্ছে সিএল মাইনাসের তোমার পরিমাণ দিয়ে গেছে। যদি নাইট্রেট দিত আর ওএইচ মাইনাস দিত তাহলে আবার ওএইচ মাইনাস দিত, বুঝতে পারছো? এটাই তো বললাম, মিডল থেকে দিবেই না, মানে তুমি কনসেপ্ট দেখে বুঝবাই। আচ্ছা ভাইয়া, বোর্ডে তো দিবে না 100%, অ্যাডমিশনও দিবে না, মানে সিকে রুয়েট এগুলাই তো তোমার ডিরেক্ট ব্রাইনই বলবে। আর বুয়েট যদি করতে চায় ওরা হয়তো অন্য একটা দিবে, তখন তোমার কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। যারা ক্লাসে আসো সবাই ঠান্ডা মাথায় কনসেপ্টটা এক লাইনে শুনো। তোমার যখন সক্রিয়তার পার্থক্য বেশি হয়ে যায় তখন যতই পরিমাণ বাড়ো না কেন, যে বেশি সক্রিয় সেই যাবে। যেই কেসটা আমাদের এক্ষেত্রে ক্যাথোডের ক্ষেত্রে করছে। আর অ্যানোডের ক্ষেত্রে সক্রিয়তার পার্থক্য অত বেশি না, তার জন্য আমার তোমার কি হয়েছে, সিএল মাইনাসের পরিমাণ বেশি ছিল, সম্পৃক্ত দেখে ওরা গেছে, ডান, শেষ। আসো টাইপ 5 আর টাইপ 6 ফাঁকা রাখো, আমি এটা পরবর্তীতে একটা অংশ সময় দেখাবো। এখন আমরা আমাদের ফ্যারাডে সাহেবের কাছে চলে যাই, উনি কি পড়াশোনা বলছে। দেখো এই যে ফ্যারাডে, এই বিজ্ঞানীটা, এটা একটা বিজ্ঞানীর নাম, এই বিজ্ঞানীটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখছে আমাদের এই তড়িৎ রসায়নের ক্ষেত্রে। কারণ উনি মূলত আমাদের চার্জের একটা একক দিছে। আমরা যা কিছু চিন্তা করি সব কিন্তু ফ্যারাডের পার্সপেক্টিভে চিন্তা করি, কিন্তু চার্জের একক অ্যাকচুয়ালি কি? চার্জের একক অ্যাকচুয়ালি কি? কুলম। কুলম। কিন্তু আমরা এখানে সবকিছু ফ্যারাডে হিসেবে চিন্তা করবো, ওকে? তো 1 ফ্যারাডে সমান কত কুলম, কেউ বলতে পারবা? 96,500। হ্যাঁ 96,500। কিন্তু দেখো চার্জের, সবাই পার্টিসিপেন্ট করো, সমস্যা নেই। চার্জের একক হচ্ছে ভাইয়া কুলম, যেটাকে সি দ্বারা রিপ্রেজেন্ট করে। বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুসারে চার্জের নতুন একক হচ্ছে, চার্জের একক আমরা এই চ্যাপ্টারে সব চিন্তা করব ফ্যারাডে। এখন কথা হচ্ছে ভাইয়া এফ দ্বারা রিপ্রেজেন্ট করে। 1 ফ্যারাডে মানে কত কুলম? 1 ফ্যারাডে মানে হচ্ছে ওরা যেটা বললো 96500 কুলম, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা এটা না। অর্থাৎ আমরা যেটা শিখে আসছি এটা ভুল। কেন ভুল শিখে আসছি? 1 ফ্যারাডের যে বেসিক কনসেপ্ট সেটাই বলে 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল সবাই কি ক্যালকুলেটর নিয়ে বসছো না? 1 মোল ইলেকট্রনের চার্জ। সবাই বলে 1 ফ্যারাডে অ্যাকচুয়ালি 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রনের চার্জ কি মানে ভাইয়া? 1 ফ্যারাডে সমান সমান 1 মোল ইলেকট্রনের চার্জ মানে কি? 1 মোলে মোট কয়টা পরমাণু আছে? 6.022। তার মানে এটা আসলে অ্যাকচুয়ালি কি হবে? 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19 ইন্টু 6.022 ইন্টু 10 পাওয়ার 23। ওকে, আচ্ছা, তাহলে আমাকে এটার মান আসে কত বলো? 96,352। এই একজন বলো। 96,352। 963। এটা আসা উচিত তো, এটা না? তুমি মানে 23 বসাইছো পরে। আর যদি 6.023 ধরি তাহলে আসলে 96,308। 23 অ্যাকচুয়ালি 23টাও অ্যাকচুয়ালি রং, অ্যাকচুয়ালি মানে তোমার 23 দিয়েও করা উচিত না। তবে এইটার অ্যাকচুয়াল মান এটা আসবে। আর তোমরা আরেকটা যেটা বলতাছো ওইটাও কারেক্ট, সেটা হচ্ছে 96, আরেকটা কি বলছো? 4 কত বললা? 96485। 485 23 দিয়ে করলে, তাই না? 23 না, আরেকটু বেশি মানে ক্যালকুলেটরের পুরোটাই নিয়ে নিছি। হ্যাঁ আচ্ছা, প্যারা নেই। দেখো তার মানে 1 ফ্যারাডে মানে আসলে এত কুলম। অর্থাৎ 1 ফ্যারাডে মানে হচ্ছে ভাইয়া এইটা, আর 1 ফ্যারাডে মানে হচ্ছে ভাইয়া এইটা। ডান এন্ড ডাস্টেড। এখন কথা হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি ম্যাথ করতে যাব, আমার প্রত্যেকবার এই ফ্র্যাকশন জিনিসটা আমি বসাইতে চাই না। এর জন্য বিজ্ঞানীরা 1 ফ্যারাডে ইজ ইকুয়ালস টু 96500 কুলম এই মানটা দিয়ে দেয়। তাই আমরা আজকে থেকে বলি যে 1 ফ্যারাডে মানে হচ্ছে এত। এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করলাম? এটা দ্বারা রিপ্রেজেন্ট করলাম ফ্যারাডের সাথে কুলম্বের সম্পর্ক। তার মানে আমরা এখান থেকে ফ্যারাডে আর কুলম্বের সম্পর্কটা দেখলাম, বুঝতে পারছো? এখান থেকে আসছে। তুলো তুলো।
তুলছো? এটা সবাই বুঝছো 1 ফ্যারাডে মানে 96500 কুলম কই থেকে আসছে? আচ্ছা, এবার আমরা আমাদের ইয়াতে যাই। আমরা দুইটা টার্ম শিখবো, একটাকে বলে রাসায়নিক তুল্যাঙ্ক, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা রাসায়নিক তুল্যাঙ্ক মূলত এই চ্যাপ্টারের জিনিস না, বাট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে এই জায়গার জিনিস। তো আমরা আগে সংজ্ঞাটা লিখি, দেন আমি কনসেপ্টটা পুরা বুঝাচ্ছি। সবাই লেখো রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা ভাইয়া, ওরা যে ওই 96,500 ধরলো, এখানে কি এভোগাড্রোটাকে নেগোশিয়েট করছে নাকি ইলেকট্রনের চার্জটাকে নেগোশিয়েট করছে? না না, এটা নেগোশিয়েট করেই নেই ওরা, এই জিনিসটারে জাস্ট একটা মান 100 মানে কাছাকাছি ধরে নিছে, অ্যাকচুয়ালি তোমার এটাই বসাইছে, ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক তুল্যাঙ্ক, যারা নতুন আসো একটু রেসপন্স কইরো যে বুঝতেছো কিনা। রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি ভাইয়া? সংজ্ঞাটা একটু লেখো। লেখো, কোন তড়িৎ দ্বারের মধ্য দিয়ে, কোন তড়িৎ দ্বারের মধ্য দিয়ে 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করা হলে তড়িৎ দ্বারে যতটুকু পদার্থ জমা হয় বা তড়িৎ দ্বার হতে যতটুকু পদার্থ দ্রবীভূত হয় তাকে রাসায়নিক তুল্যাঙ্ক বলে, যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমাদের কথা হতে পারে এটা কি ভাই, এটা একটা কনস্ট্যান্ট। আমি আমি পুরাটা বুঝাই দিব। সংজ্ঞাটা তুলো, পুরাটা বুঝাই দিব। তুলছো? তুলছো? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা দেখো, প্রথম কথা, তড়িৎ দ্বারের মধ্য দিয়ে চার্জ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে যতটুকু পদার্থ জমা হয় বা দ্রবীভূত হয় মানে কি? ধরো এটা একটা তড়িৎ দ্বার আছে ভাইয়া, এটার এক পাশে কি অ্যানোড থাকবে আর এক পাশে কি থাকবে? ক্যাথোড থাকবে। এক পাশে পজিটিভ থাকবে, এক পাশে নেগেটিভ থাকবে। এটাকে বলে অ্যানোড, এটাকে বলে ক্যাথোড। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তুমি যখন চার্জটা দিতেছো, তোমাদের একটু আগের বছরের মানে এসএসসি পড়া মনে করি, অ্যাকচুয়ালি কি হয়? একটা ভাঙে একটা গড়ে না? তার মানে ধরো এই জিনিসটা ভাঙতেছে, এই জিনিসটা গড়তেছে না, এই জিনিসটাই তো হয়। তোমাদের ক্লাস 9-10 পড়া মনে আছে? হ্যাঁ, ওই যে আমরা ধাতু বিশুদ্ধকরণ করছিলাম। ধাতু বিশুদ্ধকরণে একজন ভাঙে আরেকজন গড়ে না? এই ভাঙা গড়াটা কেন হয়? তুমি চার্জটা ফ্লো করতেছো, অর্থাৎ তুমি এখান থেকে তড়িৎটা দিচ্ছ, এর জন্য অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হচ্ছে। আর যতটুকু ভাঙতেছে আরেক সাইডে যায় লাইগা লাইগা ততটুকু গড়তেছে না? তার মানে এই জিনিসটা যে তুমি দিচ্ছ, এই যে এই লাইনটার মানে বুঝছো যে 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করা হলে তড়িৎদ্বারে যতটুকু পদার্থ জমা হয় বা তড়িৎদ্বার থেকে যতটুকু পদার্থ দ্রবীভূত হয়, যতটুকু পদার্থ জমা হওয়া বা দ্রবীভূত হওয়া দুইটা সেম না অ্যাকচুয়ালি। যতটুকু ভাঙবে আরেক সাইডে ততটুকুই তো গড়বে। এটা নিয়ে কারো ঝামেলা আছে?
এটা নিয়ে কারো ঝামেলা আছে? আমি কি বলছি? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে একটু জাস্ট, আমি তো রাসায়নিক তুল্যাঙ্ক পড়াচ্ছি না, আমি একটু জাস্ট বলি, সোডিয়াম প্লাস ওর সোডিয়ামে পরিণত হইতে হবে, তাহলে ওর অ্যাকচুয়ালি কি করতে হবে? একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে না? একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে না? জি ভাই। তারপরে আরেকটা উদাহরণ দিই, ধরো ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে, মানে ম্যাগনেসিয়াম ভাঙা ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে না? অ্যালুমিনিয়াম 3+, এইটা অ্যালুমিনিয়াম আকারে গড়বে, তাহলে অ্যাকচুয়ালি কি তিনটা ইলেকট্রন গ্রহণ করতে হবে না? উদাহরণগুলো বুঝতেছো? তার মানে আমি কি বলতে পারি, এক মোল সোডিয়াম প্লাস 1 মোল সোডিয়ামে পরিণত হবে, তাহলে অ্যাকচুয়ালি তার কি করা লাগে? 1 মোল ইলেকট্রন গ্রহণ করা লাগে না? এটা নিয়ে কারো ঝামেলা আছে? এটা তুমি যে কোনোটা দিয়ে উদাহরণ দিতে পারো, অ্যালুমিনিয়ামেরটা দিয়ে দিলে অ্যালুমিনিয়ামের 3 মোল লাগে। মনে রাখবা এই জিনিসটা অ্যাকচুয়ালি ফ্যারাডে বলতে তোমার যত মোল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করা লাগতেছে, অ্যাকচুয়ালি তোমার তত ফ্যারাডে চার্জ প্রবাহিত করা লাগতেছে 1 মোলের জন্য। আমি কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ ম্যাগনেসিয়াম থেকে, মানে 1 মোল ম্যাগনেসিয়াম বানানোর জন্য তোমার তার মানে কয় ফ্যারাডে চার্জ প্রবাহিত করা লাগতেছে বলো? 1 মোল ম্যাগনেসিয়াম বানানোর জন্য তোমার কয় ফ্যারাডে চার্জ প্রবাহিত করা লাগতেছে? এক কেমনে? কয়? 2 ফ্যারাড। 2 ফ্যারাডে না? ম্যাগনেসিয়াম 2। হ্যাঁ, কি বললা? জি ভাই বুঝছি। বুঝছো? এই সবাই এই জিনিসটা ক্লিয়ার হও। তার মানে অ্যালুমিনিয়াম 3+ থেকে দেখো, একদম বেসিক ভাবে দেখো, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম হইতে তোমার 3টা ইলেকট্রন গ্রহণ করা লাগতেছে, অথবা এটা যদি একই কথা, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হইতে তোমার 3টা ইলেকট্রন ত্যাগ করা লাগতেছে। দেখো, গ্রহণ করা আর ত্যাগ করা একই, একটার ক্ষেত্রে দ্রবীভূত হবে আর একটার ক্ষেত্রে তোমার জমা হবে। ওইটা আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে 1 মোলে কাজকর্ম হইতাছে কিনা। দুই ক্ষেত্রে আমার কি 1 মোল অ্যালুমিনিয়াম, আর এক্ষেত্রে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ পরিণত হচ্ছে না? এইটা সবার কাছে ক্লিয়ার ভাইয়া? তাহলে অ্যাকচুয়ালি আমার এই 1 মোলের কনসেপ্ট কাজে লাগাইতে 1 ফ্যারাডে করে দেওয়া লাগে। তাহলে বলো তো, এই ক্ষেত্রে আমার অ্যালুমিনিয়ামের জন্য কয় ফ্যারাডে আমার এই জায়গায় বিদ্যুৎ প্রবাহিত করা লাগছে? 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে। এই জায়গায় কয় ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা লাগছে? এই 3 ফ্যারাডে। আচ্ছা, তাহলে 3 ফ্যারাডে। তার মানে আমি একটা র্যান্ডম উদাহরণ দিই, মনে করলাম জেড থেকে আমি Z8+ পরিণত করব, তাহলে আমার কি করা লাগবে বেসিক্যালি? 8 ফ্যারাডে দিতে হবে। না, এমনি কি করা লাগবে? 8টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তার মানে আমার কত ফ্যারাডে বিদ্যুৎ এই জায়গায় প্রবাহিত করা লাগছে? 8 ফ্যারাডে। 8 ফ্যারাডে। ক্লাসে সবাই বুঝছো কনসেপ্টটা? কারো কোনো ঝামেলা আছে? না বুঝলে বলো, আবার বুঝাবো, কোনো প্রবলেম নেই। এটাই বুঝার জিনিস, এটা পরে বাকি সব নিজেরাই বুঝবা। তো ভাই একটা কোশ্চেন ছিল। ফ্যারাডে এককটা নিয়ে একটা সমস্যা ছিল। বলো। নরমালি তো বিদ্যুৎ প্রবাহের একক ধরতেছি অ্যাম্পিয়ার, তো ওটা এখন ফ্যারাডে না, বিদ্যুৎ প্রবাহ আর চার্জ প্রবাহ এক না তো। মানে বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, যে তোমার 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বাট আমরা এই জায়গায় চার্জ প্রবাহিত করতেছি। কিন্তু তুমি একটু পরে যায় দেখবা, আমি যখন ম্যাথ করাবো তখন আমি এই জায়গায় অনেক কনফিউশন, মানে এই জায়গায় অনেক বেশি করে যে আমি 7 কুলম চার্জ প্রবাহিত করলাম, পরে বলবে এই জায়গায় কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, ওইটা তোমার ওই সময় অ্যাম্পিয়ারে আসবে। যাবো, বুঝছো? জি ভাই। আচ্ছা, আরেকজন কে জানি কোশ্চেন করতেছিল। ভাইয়া আমি। হ্যাঁ ভাইয়া, ওই যে আমরা যখন বললাম যে তড়িৎদ্বার হতে যতটুকু পদার্থ জমা হচ্ছে বা যতটুকু পদার্থ দ্রবীভূত হচ্ছে, এখন ভাইয়া আমরা কি বলতেছি যে এইখান থেকেও যত মোল ছাড়তেছে ও পরেরটায় তত মোল যাচ্ছে? হ্যাঁ, মানে আমরা মোলের হিসাব করতেছি, ভরে তো না, তাই না? না, আমরা সব মোলে হিসাব করব, তবে আমাদের রেসপেক্টে একটু পরে দেখবা, ভালো একটা কোশ্চেন করছে, আমরা একটু পরে সূত্রের ডেরাইভেশনে দেখবা যে ভাইয়া মোল থেকে আপনি হঠাৎ করে আণবিক ভরে গেলেন কেন, আমি এটাও বলবো। বুঝছো? আমরা অ্যাকচুয়ালি সব মোলের পার্সপেক্টিভে করি। আসো আগাই।
একটু আমাকে বলো তো আমাদের তো রাসায়নিক তুল্যাঙ্ক কি বলছিল, যে তুমি 1 মোল বানাও নাকি বলছে 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করে দেখাও? কি বলছে? 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত করার জন্য না? তাহলে আমাকে একটা জিনিস বলো, আমি এবার 4টা লাইন লিখবো। দেখো এই জায়গায় পুরা বেসিকটা আমি সবগুলো এবার ট্যাগের জন্য লিখতেছি। দেখো আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি যখন ফ্যারাডের ব্যাখ্যা দিচ্ছি, এই ব্যাখ্যা দেওয়া যা কথা, এইটার জন্য ব্যাখ্যা দেওয়া কি কোনো পার্থক্য আছে নাকি একই কথা? আমাকে বলো, ব্যাখ্যাটা একই কথা না পার্থক্য আছে? বলো। সেম সেম। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এই ক্ষেত্রে 1 ফ্যারাডের জন্য অ্যাকচুয়ালি সোডিয়ামের কত মোল হচ্ছে? 1 মোল হচ্ছে না? তাহলে আমরা কি বলতে পারি এবার এটার জন্য, ম্যাগনেসিয়ামের জন্য করি। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, এগুলো সুন্দর করে নোট খাতায় লিখে রেখো, ম্যাগনেসিয়াম 2+। তাহলে আমাকে বলো তো এই ক্ষেত্রে 1 মোল ম্যাগনেসিয়ামের জন্য আমার কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা লাগতেছে? 2। তার মানে 2 ফ্যারাডে চার্জ, বিদ্যুৎ ভুল বলছি, চার্জ কথা উল্লেখ করতে হবে। চার্জ করলে কতটুকু আসে? 1 মোল ম্যাগনেসিয়াম আসে, ঠিক আছে? 1 মোল ম্যাগনেসিয়াম। আমাকে বলো তো আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক কি 2 ফ্যারাডের কথা বলে নাকি বলে 1 ফ্যারাডে করলে যতটুকু হবে ততটুকু? 1 ফ্যারাডে। আমি 2 ফ্যারাডের জন্য পাইছি 1 মোল, তাহলে আমার 1 ফ্যারাডের জন্য কি হবে? 0.5 হাফ না, 0.5 এ যাব না, হাফ মোল ম্যাগনেসিয়াম না? আচ্ছা ডান। এবার আমি ইয়াতে চলে যাই, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম Al থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করে Al3+। আমাকে বলো অ্যালুমিনিয়াম 1 মোল বানানোর জন্য কত ফ্যারাডে চার্জ প্রবাহিত করা লাগছে? 3 ফ্যারাডে। তার মানে কি 3 ফ্যারাডে চার্জ থেকে আমার অ্যাকচুয়ালি কি 3 মোল অ্যালুমিনিয়াম। তাহলে আমাকে বলো আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক যখন আসবে, আচ্ছা 1 মোল তুল্যাঙ্ক যখন এর জন্য কি হবে? 3 মোল না? বুঝতে পারছো? তাহলে অ্যাকচুয়ালি আমি রাসায়নিক ভাই আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমার কি নেট ল্যাগ করছে সবারই? হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ কথা ভেঙে হ্যাঁ আসছে। ভাই আপনার ল্যাগ করতেছে। এই শোনা যাচ্ছে? এই নেট তো আছে। ভাই কথা কেটে আসছে। এই এবার শোনা যায়? হ্যালো, শোনা যায়? জি ভাই আচ্ছা কোন পর্যন্ত শুনছো? সব দেখছো? না ভাই ওই যে অ্যালুমিনিয়াম নিয়ে যেটা বলতেছিলেন। আচ্ছা 3 ফ্যারাডে চার্জের জন্য অ্যালুমিনিয়ামের 1 মোল, তাহলে আমার অ্যাকচুয়ালি 1 ফ্যারাডের জন্য কত হবে? 1/3 মোল না? জি ভাই। এটা নিয়ে কোনো ঝামেলা আছে? তাহলে আমরা রাসায়নিক তুল্যাঙ্ককে কি দ্বারা প্রকাশ করছিলাম? ই দ্বারা প্রকাশ করছিলাম না? তাহলে অ্যাকচুয়ালি ই কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? উপরে কি বসে বলো তো? উপরে প্রত্যেকবার তার মোল সংখ্যা বসতেছে না, 1 মোল বসতেছে না? হ্যালো, শোনা যায়? জি ভাই শোনা যায়। উপরে কি তার উপরে দেখো তো, আমি একদম বেসিক থেকে যাই। উপরে কি 1 না প্রত্যেকটা? তার মানে কি ওর 1 এর মোল সংখ্যা বুঝাচ্ছে না? 1 মোল যা কথা ওর, আমি যদি এম লিখি কোনো ঝামেলা আছে? এম দ্বারা কি বুঝায়? আণবিক ভর বা পারমাণবিক ভর। এক্ষেত্রে তো একটা করে আছে, তাই পারমাণবিক ভর, আণবিক ভরও বলতে পারো। আর নিচে কে বসবে বলো তো? নিচে এক্ষেত্রে 2 বসছে, এক্ষেত্রে 3 বসছে। এই 2 আর 3টা কি কনসেপ্ট থেকে বলো? 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন না? তাহলে নিচে কি আমি ই বসাইতে পারি না? নিচে ই বসাইলে এটাকে আমি কি বলতে পারি? আদান প্রদানকৃত ইলেকট্রন না? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। বুঝতে পারছো? খুবই মজার কথা হইলো, আয়নটার যোজনী বলা যায়। যোজনী না বলাই বেটার, কারণ এই ক্ষেত্রে সামনে যায় প্যাচে পড়বা। খুবই মজার কথা হচ্ছে
একদম বেসিক একটা লাইন ই সমান এম বাই ই, আমি জানি না এখন বইয়ে ইনক্লুড করছে কিনা, আমাদের বেলা বইয়ে ছিল না এই জিনিসটা। এইটার থেকে বইয়েতে 10 মার্কের একটা কোশ্চেন আসছিল। তো আমি ওই কোশ্চেনটা করাবো, এখন করাবো না, ম্যাথ করার সময় করাবো। ওরা একটা জিনিসের দাম বলে দিছিল, বলছিল এটার দাম 27 টাকা হলে আরেকটা কনসেপ্ট দিয়ে বলছে যে এইটার দাম কত। ওইটা একদম এই কনসেপ্ট দিয়ে করতে হয়, m1/e1 = m2/e2। তো আমি যখন করাবো ওই সময় দেখাই দিব, জাস্ট এই একটা ফর্মুলা থেকে 10 মার্কের একটা ম্যাথ আসছিল। তোমরা প্রত্যেকে কি ডেরাইভেশনটা বুঝছো আমি কোন জায়গার কনসেপ্ট থেকে আনছি? তুল্যাঙ্কটা, রাসায়নিক তুল্যাঙ্কটা। জি ভাই। আচ্ছা সবাই তুলো, যাদের যাদের তোলা বাকি আছে। ইলেকট্রন এখানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? মানে এক্স্যাক্টলি এই যে একটা পরমাণুরই আদান প্রদানকৃত নাকি এক মোলের? হ্যাঁ মানে তুমি না পরমাণু বা মোল আসবে কেন? ওই যে আমরা ধরো ওই যে যখন চার্জ প্রবাহিত করব, তোমার কাছে ধরো সোডিয়াম যাইয়া একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হবে, তাহলে তোমার আদান প্রদান কিন্তু ইলেকট্রন হচ্ছে এক। ওই যে আমরা টাইপ ওয়াইজ যে করতেছিলাম, তোমাকে একটা জিনিস দেখে আসি, এই কনসেপ্টের ক্ষেত্রে আদান প্রদান কিন্তু ইলেকট্রন কত হবে? 2। বুঝতে পারছো? মানে এটা আমাদের তো অ্যানোড আর অক্সিডেশন আর ক্যাথোডের ওই রিঅ্যাকশন থেকে যাইতে হবে, এটা তো আমি র্যান্ডমলি বলতে পারবো না। এটা তো আমি তোমাদের এখন জাস্ট কনসেপ্ট বুঝাচ্ছি, বাট আমরা যখন ফ্যারাডের সূত্র পড়বো তখন তো দেখবা সবগুলাই তো দিন শেষে একটা তড়িৎ দ্বার দিয়ে কোশ্চেন আসবে, তোমার তো কখনো আলাদা কোনো কিছু আসবে না যে তুমি অণু পরমাণুর কনসেপ্টে যাবা। ডান ভাইয়া? এই অর্ক বুঝতেছো? হ্যাঁ, উপরে পারমাণবিক ভর কেন আসলো? এই যে 1 মোল, তো তুমি 1 মোল লেখা যা কথা তার আণবিক ভর বসায় দেওয়া তো একই কথা। অ্যাকচুয়ালি সূত্রটা গ্রাম এককে লাগবে। হ্যাঁ, তোমার অ্যাকচুয়ালি সূত্রটা এটা হওয়া উচিত না, ইজ ইকুয়ালস টু 1 মোল ডিভাইডেড বাই ই, এটা হওয়া উচিত না? তো আমরা এই জায়গায় জাস্ট প্রত্যেকটা তো আলাদা, তো এর জন্য আমরা তার আণবিক ভর দ্বারা রিপ্রেজেন্ট করে দিছি, পারমাণবিক ভর দ্বারা রিপ্রেজেন্ট করে দিছি, কারণ আমরা গ্রাম এককে আনবো উপরে। মানে ভাই এককটা চেঞ্জ করছি খালি। হ্যাঁ কিচ্ছু না, এই জিনিসটা সামনে আমি বলতেছি যে এই জিনিসটা কেন এম হইছে, আমি এই আজকের ক্লাসেই সামনে একটা জায়গায় বলবো যে কেন এম হইতাছে এই জায়গায়। আগাবো? আচ্ছা ভাই, হ্যাঁ এখানে সবসময় কি আমি আদান প্রদানকৃত যে ইলেকট্রনের সংখ্যা এটা সবসময় 1 মোলের রেসপেক্টে করব না? হ্যাঁ, তো আমরা তো মানে 1 মোলের মোল না 1 মোলের রেসপেক্টে কেন করবা? তুমি একটা জিনিস বুঝো, আমার ধরো একটা জিনিস বুঝো, আমার ধরো একটা কোষ বিক্রিয়ায়, তুমি তো কোষ বিক্রিয়া এখনো পড়ো নাই, মানে কোষ বিক্রিয়া এগুলো হয়। ধরো আমার একটা কোষ বিক্রিয়া এরকম আছে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে Al3+ পরিণত হয়েছে, বাট আমার কোষ বিক্রিয়ায় 2 অ্যালুমিনিয়াম আছে, তাহলে 2 অ্যালুমিনিয়াম থেকে 2 অ্যালুমিনিয়াম 3A+ পরিণত হইলে কি 3টা ইলেকট্রন হবে নাকি 6টা ইলেকট্রন হবে? 6টা হবে না? তাহলে আমার তখন আদান প্রদান কিন্তু ইলেকট্রনটা কত হবে, 3 নাকি 6? বুঝতে পারছো? এটা তো তুমি কোষ বিক্রিয়া থেকে বুঝবা, এখন তো আমরা জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করছি। আমি ম্যাথ করানোর সময়, ফ্যারাডের সূত্র পড়ানোর সময় তুমি বুঝবা এই ইটা কিভাবে কাজ করে। আমাদের পুরো চ্যাপ্টারের কনসেপ্টই ই আছে, ই নিয়ে প্যারা খেলো না। বাট ভাই শেষে কাটাকাটি হয়ে আমার 1 মোলের রেসপেক্টে আসবে না সব? হ্যাঁ, তোমার তখন উপরে তো এম যখন বসাবা তখন 2টা অ্যালুমিনিয়ামের এম বসাইতে হবে, একই হবে বেসিক্যালি। ম্যাথে যাই, আমি বললাম না ম্যাথ করাই দিব, একদম টাইপ ওয়াইজ সব ম্যাথ করাই দিব। এখন জাস্ট যে কনসেপ্টটা বুঝাইছি, কনসেপ্টটা বুঝছো নাকি বল? ভাই একটু বড় করবেন, তুলতে পারিনি। অলমোস্ট এই জায়গায় 80টা মতো ম্যাথ আছে। যারা যারা পরিবেশ করো নাই, পরিবেশটা করে ফেললো, আমরা সব টাইপের ম্যাথ করাইছি, ওটা করলে আর কিছু করা লাগবে না। কি বললা? হ্যাঁ 80 টাইপের ম্যাথ আছে? না 80টা ম্যাথ আছে, টাইপ তোমার 10টা থেকে 11টা মতো। 80টা ম্যাথ আছে, মানে একদম অ্যাডমিশন সহ। আচ্ছা ভাই, ওই যে পরিবেশে একটা কোয়েশ্চেন ছিল, ওই যে একটা ম্যাথ দেওয়া আজকে কলেজে স্যার দেখালেন যে একটা সিলিন্ডারের গ্যাস সম্পূর্ণ ব্যবহার করে বেলুন ফুলাইছে। তবে সম্পূর্ণ গ্যাস ব্যবহার করে কি বেলুন ফুলানো সম্ভব? সিলিন্ডারের সম্পূর্ণ গ্যাস ব্যবহার করে বেলুন ফুলাইলেও সিলিন্ডারটা বিয়োগ দিতে হবে।
এখন ভাইয়া উনি বলতেছে যে যদি বলা থাকে যে সিলিন্ডার থেকে কতগুলা বেলুন ফুলানো যাবে, সেক্ষেত্রে হচ্ছে ওই সিলিন্ডারের আয়তনটা বিয়োগ করা লাগবে। আর যদি বলে সিলিন্ডারের গ্যাস সম্পূর্ণ ইউজ করে, সেক্ষেত্রে নাকি সিলিন্ডারের ভলিউমটা রাখা লাগবে, বিয়োগ করা লাগবে না। মানে সিলিন্ডারেরটা সহই ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ ভাইয়া বলছে যে যদি লেখা থাকে কিন্তু সম্পূর্ণ ব্যবহার করে। সিলিন্ডার থেকে তুমি যখন গ্যাস বের করবা, সিলিন্ডার তো নষ্ট ভাববে হয়ে এটা কি গেল, তার মানে পসিবল না তো। না পসিবল না, কারণ সিলিন্ডার নষ্ট হয়ে গেল। উনার কনসেপ্টে যদি উনি চায় যে উনি বেলুন ফুলানোর জন্য সিলিন্ডারটা নষ্ট করে ফেলছে, তাহলে অন্য কেস। এই মাহিবুর, তুমি যে একটা কি কোশ্চেন করছিলাম, ভার্সিটিতে ছিলাম বাট আমি অ্যান্সার দিতে পারিনি, আমার এখন করো তো। হ্যাঁ ওই যে একটা ম্যাথ আছে, ওটা হইতেছে যদি আমি ওই ম্যাথটাই, মানে ওই টাইপের ম্যাথটাই, যে সিলিন্ডার আয়তন বিয়োগ করা ম্যাথ টাইপটাই। সিলিন্ডারের আয়তন বিয়োগ করা লাগে কেমিস্ট্রিতে সব জায়গায়। হ্যাঁ তো কিন্তু ভাইয়া যদি যদি আমি হ্যাঁ, চাপ বলো। পার্থক্য দিয়ে করি, মানে আরেকটা প্রসেস আছে যে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে হচ্ছে বাতাস যায়, ওই প্রসেসে করলে ওই অঙ্ক আলাদা মান আসে। মানে সিলিন্ডারের ওইটা বিয়োগ না দিলেও আলাদা মান আসে। মানে সিলিন্ডারের আয়তন বিয়োগ করে একটা প্রসেস যেটা আপনি করাইছেন, হ্যাঁ। ওইটাতে একটা মান আছে। রাহাত ভাই হচ্ছে চাপের পার্থক্য দেওয়া একটা প্রসেস দেখাইছে, ওটাতে আরেকটা মান আসে। আচ্ছা, আমি তাহলে তো ওইটা দেখবো না, আর তুমি আমার প্রসেসটা ভাইয়ারে দেখাও তাহলে। আমি দেখবো, আমি তোমারটা দেখি না, আমি জাস্ট কোশ্চেনটা দেখছিলাম। আচ্ছা, আমি হ্যাঁ, দেখবো না। আপনার প্রসেস আর ভাইয়ের প্রসেসের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার প্রসেস আপনি সিলিন্ডারের তাপমাত্রা চেঞ্জ করছেন, ভাইয়ের প্রসেসে ভাইয়া করেন না। তাপমাত্রা চেঞ্জ করে নাই? মানে সিলিন্ডারের তাপমাত্রা চেঞ্জ করেন। আচ্ছা, দেখতে হবে আমার তাহলে। তুমি যেটা বলতেছো ওইটা আমি আমি কেমিস্ট্রিতে দেখিনি। আমার ওটা হচ্ছে বাইরের চাপ আর ভিতরের চাপ সমান করে। আচ্ছা, একটু দেখতে হবে, সমস্যা নেই। আচ্ছা, ডান। সবার রাসায়নিক তুল্যাঙ্ক ক্লিয়ার ভাইয়া? যাবো আগাবো, অনেক পড়া বাকি। ভাই 1 মিনিট। এই অর্ক, তুমি এখনো তুলো নাই? এই কোনো ম্যাথ দিলে তোমরা একটু গ্রুপে দিয়ে দিও, মানে সলভ করে, তাহলে বাকিরাও একটু দেখলো আর তোমারও হয়ে গেল, আমারও। হ্যাঁ? প্রথম ওই পরের দিকটাতে কি একটু উপরে উঠবেন। আগাবো? এইবার তো আগাই। জি ভাই আগাই। আচ্ছা, আমরা এবার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক করবো। অর্থাৎ আমি রাসায়নিক তুল্যাঙ্ক যা বুঝাইছি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে একই। তার জন্য আমি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর বুঝাবো না, আমি জাস্ট কনসেপ্টটা লিখে দিই, তাহলে তোমরা বুঝবা যে আসলে একই কিনা। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর আমরা যা কিছু শিখবো সব আসলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর কনসেপ্টে শিখবো। এতক্ষণ ছিল শুধু রাসায়নিক তুল্যাঙ্ক, এখন হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করা হয় জেড দ্বারা, ঠিক আছে? আচ্ছা, সবাই সংজ্ঞাটা লিখে নাও, এটা সংজ্ঞাটা মাস্ট ইম্পর্টেন্ট, সব কলেজে পরীক্ষা আসে। দেখো, কোন তড়িৎ দ্বারে এক কুলম্ব চার্জ প্রবাহিত করা হলে, এক কুলম্ব চার্জ প্রবাহের ফলে যতটুকু পদার্থ জমা হয় বা যতটুকু পদার্থ দ্রবীভূত হয় তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। যতটুকু পদার্থ জমা হয় বা যতটুকু পদার্থ দ্রবীভূত হয় তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। বলো তো এইটার সাথে আগেরটার পার্থক্য কোন জায়গায়? কুলম্ব আর ফ্যারাড। হ্যাঁ, কুলম্বের সাথে পার্থক্য। তার মানে অ্যাকচুয়ালি কি হবে? দাঁড়াও 1 সেকেন্ড, একটু দাঁড়াও। আমি মিটিংতে বের হয়ে গেলাম নাকি? আচ্ছা, গেল।
আচ্ছা, তার মানে এবার অ্যাকচুয়ালি কি হবে, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? জাস্ট অ্যালুমিনিয়ামেরটা দিয়ে বুঝাই। অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম 3টা নিয়ে অ্যালুমিনিয়াম হয়েছে। আমাকে একটা জিনিস বলতে পারবে, এখানে অ্যালুমিনিয়াম কি জমা হয়েছে না দ্রবীভূত হয়েছে? জমা জমা হয়েছে। গুড গুড, সাবাস, এটা কিন্তু জমা হয়েছে। আর দ্রবীভূত মানে যেটা ছাইরা অ্যালুমিনিয়াম 3+ যাবে, তার মানে এখানে আসলে জমা হয়েছে। যদিও একই কথা, জমা হওয়া দ্রবীভূত একই কথা, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে যদি অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়, তাহলে এটাকে বলে দ্রবীভূত হওয়া। এটাকে বলে দ্রবীভূত হওয়া। কোনো ঝামেলা আছে? আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, 3 ফ্যারাডের জন্য ছিল হচ্ছে এক এক মোল অ্যালুমিনিয়াম। তাহলে এবার অ্যাকচুয়ালি জেড যদি চিন্তা করি, তাহলে জেড হবে 3 ফ্যারাডে মানে কি 3 ইন্টু 96500 কুলম না? তাহলে অ্যাকচুয়ালি এটার জন্য হচ্ছে 1 মোল। তাহলে আমার যদি 1 কুলম্বের জন্য যায় এবার, তাহলে অ্যাকচুয়ালি জেড ইজ ইকুয়ালস টু কত? জেড ইজ ইকুয়ালস টু 1 কুলম্বের জন্য হইলে আসবে কত? 1/3 ইন্টু 96500 মোল অ্যালুমিনিয়াম। তাহলে জেড এর সূত্র অ্যাকচুয়ালি কি আসবে? জেড এর সূত্র আসা উচিত, জেড এর সূত্র আসা উচিত, জেড এর সূত্র আসা উচিত এন, যেটা হচ্ছে 1 মোল ডিভাইডেড বাই ই ইন্টু 96500 না? কিন্তু আমরা আমাদের ফর্মুলার জন্য কি লিখবো? জেড ইজ ইকুয়ালস টু এন বাই ই ইন্টু 96500। তাহলে আমরা কি বলতে পারি? জেড ইজ ইকুয়ালস টু এম বাই ই ইন্টু 1 ফ্যারাড, এটা বলতে পারি? পারি? জি ভাইয়া। তাহলে আমরা শেষে ফর্মুলায় কি বলতে পারি? এম বাই এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 96500 কুলম। কোনো প্রবলেম আছে? এটা আমাদের জেড এর ফর্মুলা। কারো কোনো ঝামেলা আছে? এখানে এফ কি কনস্ট্যান্ট? হ্যাঁ, এফ তো কনস্ট্যান্টই। 1 ফ্যারাডের সমান 96500 না? তোমার তো 3টা ইলেকট্রন ত্যাগ করলে 3f আসবে, এফ এর মান তো 96500 কুলম্বি। আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও দেখি, এটা সবাই তুলছো? আচ্ছা, সবাই আমাকে একটা ছোট্ট কোশ্চেনের অ্যান্সার দাও। আমি জেড ইজ ইকুয়ালস টু এন বাই ইএফ এর জায়গায় জেড ইজ ইকুয়ালস টু এম বাই ইএফ কেন নিচ্ছি বারবার? মান যে সবগুলো ভ্যারি করে। হ্যাঁ, গুড, সাবাস। দেখো, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ আমার 1 ফ্যারাডে প্রবাহিত করলে যে পাওয়ারটা, আমি একদম সিম্পল ভাবে যদি বলি, আমার এই ক্যারেক্টারিস্টিক্সটা তোমার এই ক্যারেক্টারিস্টিক্স থেকে আলাদা। তুমি আর আমি দুজনেই পড়ালেখা করতেছি, বাট আমার পড়ালেখা করার অ্যাবিলিটি তোমার পড়ালেখা করার অ্যাবিলিটি থেকে ভিন্ন। তো তুমি যদি প্রত্যেকবারই এন এর জায়গায় 1 মোল বসাও ভাইয়া, তাহলে দুনিয়ার সকল পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সেম আসবে, যেটা অ্যাকচুয়ালি বাস্তব না। এর জন্য আমি ভ্যারি করার জন্য, অর্থাৎ আমার এজি এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, অ্যালুমিনিয়াম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এগুলার মান ভ্যারি করার জন্য আমার অ্যাকচুয়ালি উপরের মানটা চেঞ্জ করা লাগে। তোমাদের এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ইলেকট্রন দিয়েও তো ভ্যারি করতে পারেন, কিন্তু কথা হচ্ছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও 2টা ইলেকট্রন লাগে, আবার জিঙ্কের ক্ষেত্রেও 2টা ইলেকট্রন লাগে, তার মানে ই এর মান তো কিছু কিছু জায়গায় সেম আছে। তাই আমার মান ভ্যারি করার জন্য, যে আমি একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, এর জন্য কনসেপ্টে আমার মোলের কথা বললেও আমার অ্যাকচুয়ালি ইউনিক ক্যারেক্টারিস্টিক্সটা দেখানোর জন্য আমি 1 মোলের মধ্যে নিজে কতটুকু আছি এই জিনিসটা দেখাইতে হয়। অর্থাৎ 1 মোলকেই, মানে জেডটা আসলে 1 মোলের জন্যই কাজ করে, বাট আমি 1 মোলের মধ্যে আছি 5 গ্রাম, আর তুমি 1 মোলের মধ্যে আছো 500 গ্রাম, তাহলে তোমার আর আমার জেড কিন্তু ভিন্ন হবে। বুঝছো কি বলছি? তাহলে পুরাটা তুলো, আমরা ম্যাথে চলে যাব, টাইপ 1 এর ম্যাথে চলে যাব।
প্রথম সূত্রটা পড়াইতে পারবো আজকে, তারপরে ম্যাথ আছে অনেকগুলা, শুরু করি আস্তে আস্তে। আমার 8টা থেকে 9টা ক্লাস লাগবে ইনশাআল্লাহ, শেষ। অনেকেরই অর্গানিক শুরু করছে, অর্গানিক একদম শুরু থেকে শুরু করব, নামকরণ টামকরণ সহ। হ্যাঁ হ্যাঁ, কেন কি পড়তে চাও? অর্গানিক তো পড়বো আর কি, মানে পরিবেশ তো অলরেডি পড়ানো আছেই, এটা পড়াবো, এরপর অর্গানিক পড়াবো। চ্যাপ্টার 3 অর্গানিকের পরে, চ্যাপ্টার কারণ অর্গানিকটাই আগে ধরবে তো। চ্যাপ্টার 3 ইজি। কে বললা চ্যাপ্টার 3 কথা? নাম কি? ভয়েস ডিফারেন্ট আসে, যে আমি বুঝতেছিলাম জানি, বাট জানি কি কিনা শিওর হইতে পারতেছিলাম। ক্লিয়ার? আগাই। জি ভাইয়া। তার মানে অ্যাকচুয়ালি প্রত্যেকের জেড ভিন্ন না? তা ধূপধাপ আমাকে একটা অ্যান্সার দাও। টাইপ 1 এমসিকিউ, এজি এর জেড ইজ ইকুয়ালস টু হোয়াট? ধূপধাপ অ্যান্সার। এম বাই এফ। হ্যাঁ, গুড। জেড ইজ ইকুয়ালস টু এম বাই ই এফ, তাই না? তাহলে এম এর মান কত? এজি এর এম এর মান কত? 107.8। এজি কি হয়? এজি প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে এজিতে পরিণত হয়। তুমি বলতে পারো এজি একটা ইলেকট্রন ত্যাগ করে এজি প্লাসে পরিণত হয়। এই জিনিসটাকে বলা হয় জমা হওয়া, এই জিনিসটাকে বলা হয় দ্রবীভূত হওয়া। দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে 107.8 এটা হচ্ছে 1, এফ এর মান হচ্ছে 96500। তাহলে যে মান আসবে সেইটা ভাইয়া, আর জেড এর একক কি হবে? গ্রাম মোল কেন? আচ্ছা বুঝছি। গ্রাম পার মোল পার কেলভিন না? কেলভিন। পার ফ্যারাডে দিলেই তো হয়, তো কষ্ট করা সরি, কেলভিন না, কুলম। হ্যাঁ হ্যাঁ, পার ফ্যারাডে। কুলম্বের জায়গায় পার ফ্যারাডে দিলেই তো হয়, তাহলে একটু হিসাব কমলো। পার ফ্যারাডে দিতে চাচ্ছ কেন? তাহলে আমরা একটু 965 এটা বসাচ্ছি না, মানটা বসাচ্ছি না। না ভাইয়া, নিচে 1 বসাইতে চাচ্ছে। আমি তো আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। নিচে 1 ফ্যারাডে বসাতে চাচ্ছি। না না না, তোমার তো মান গ্রামে আনতে হবে। 1 ফ্যারাডে বসাইলে তো এই যে এই হিসাবটা গায়েব হয়ে যাবে। আচ্ছা, আগে আসো। বুঝছি, আমি তোমার কথা বুঝছি। আচ্ছা, আমরা এবার ফ্যারাডের সূত্রে ঢুকবো। আমাদের বেসিক বিল্ড আপ করা শেষ, আমরা এখন ফ্যারাডের সূত্রে ঢুকবো। সবাই কি আছে ক্লাসে? একটু 1 মিনিট দেখি। এই সবাই বুঝছো? একজন চলে গেছে, কে চলে গেছে? ওর নেটে প্রবলেম নাকি? কাজী, আচ্ছা কাজী আসফার আসছে, ওর নেটে প্রবলেম থাকে নরমালি, অসুবিধা নেই। আচ্ছা দেখো, আমরা এবার ফ্যারাডের সূত্রে যাই, ফ্যারাডের সূত্রের প্রথম সূত্রে যাই। আর আগের ক্লাসটা একটু দেখে ফেললো, তাহলে আর প্যারা খাবা না। মানে টাইম যতই কম থাকুক, এখন একটু টাইম কমই থাকবে, বাট দেখে ফেললো। আচ্ছা দেখো, ফ্যারাডের সূত্র। ফ্যারাডে 2টা সূত্র দিছে, কিন্তু বেটা যেই 2টা সূত্র দিছে, 2টা সূত্রই সেম, কিন্তু তাও 2টা সূত্র দিছে। আচ্ছা দেখো, আমরা প্রথম সূত্রে যাই। মনে রাখবা, কেউ যদি তোমাকে বলে, আমি একটা কোশ্চেন করি, যদি আমি তোমাকে বলি নিউটনের দ্বিতীয় সূত্র কি, অ্যান্সার কি? নিউটনের দ্বিতীয় সূত্র কি? কোন বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়, হ্যাঁ তাই না? এইটা সূত্র। কিন্তু কেউ যদি ডিরেক্টলি বলে এফ ইজ ইকুয়ালস টু
ওই এম এ বা ওই যে ফর্মুলা একটা আছে ওই যে ডিটি, আমি খেয়াল নাই, ডিডিটি অফ পি, হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা কিন্তু ভুল, কারণ ওইগুলো আমরা আমাদের সুবিধার্থে ম্যাথ করতে আনছি। তাই তুমি যখন ভবিষ্যতে পড়াশোনা করতে যাবা বাইরে, তখন দেখবা কেউ কখনো ফর্মুলা বলা মানে অ্যাকচুয়ালি যেই সূত্রটা দিছে ওইটা, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তা আমি যখন বলবো ফ্যারাডের সূত্র, তোমার অ্যাকচুয়ালি সূত্রটা বলতে হবে। তুমি ওইটার পরে যে লাইনটা বানাইছো তোমার ম্যাথের জন্য, ওইটা কিন্তু সূত্র না, ওটা তুমি বানাইছো। তুমি বলতেছো এফ ইজ ইকুয়ালস টু এম এ, আমি কালকে থেকে বলবো এ ইজ ইকুয়ালস টু বি কিউ, আমি এ রে বললা দিব ফোর্স, বি কে বললা দিব হচ্ছে হলো গিয়ে ভর, আর ইয়াকে বলে দিব হচ্ছে অ্যাক্সেলারেশন। এটা তো আমি আমার মতো বললাম, তো বুঝছো? তো এক্স্যাক্টলি ফর্মুলাটা বলা লাগবে, অর্থাৎ সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র, এর জন্য দেখো ভাইবা বোর্ডে কখনো যদি কোনো সূত্র জিজ্ঞাসা করে ভুলেও ওই ইয়া বলে দিবা না, মানে ওই যে যেটা ম্যাথের জন্য আমরা শেষ পর্যন্ত বানাই, তাহলে টিচার অনেক খ্যাপে। দেখো কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে, কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে কি কি হইতে পারে আমাকে বলো তো? জমা কি কি হইতে পারে? হ্যাঁ, তড়িৎ দ্বারে হয় পদার্থ জমা হবে, তাহলে তড়িৎ দ্বারটা ভাঙা কিছু পদার্থ দ্রবীভূত হবে। তার মানে কোন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণ বা তড়িৎ দ্বার হতে দ্রবীভূত পদার্থের পরিমাণ, তড়িৎ দ্বার হতে দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত চার্জের সমানুপাতিক, কেউ আমার একটা কোশ্চেন করছিল একটু আগে, ভাইয়া তড়িৎ আর চার্জ এইটাকে বলে চার্জ, অর্থাৎ এই যতটুকু তুমি প্রবাহিত করবা, ওকে। আর কিছু উৎপন্ন যদি হয় যে ওটার মাধ্যমে একটা ইলেকট্রিসিটি প্রডিউস হইতাছে, ওই জিনিসটাকে আমরা বলবো তোমার ইলেকট্রিসিটি বা আই, মানে একটাকে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করব, একটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করব। ভাইয়া একটু উপরে যেতে পারবেন? হ্যাঁ, তুমি কি বের হয়ে গেছিলা নাকি? না ভাইয়া, ছিলাম, একটু জিনিস তুলতে পারিনি। তুলো, সূত্রটা সবাই তুলো, আমি সূত্রটা ব্যাখ্যা করতেছি। ভাইয়া জেড এর এককটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন? আমরা নরমালি প্রত্যেকটা কি পার মোলের রেসপেক্টে চিন্তা করতেছি না, এর জন্য আমরা গ্রাম পার মোল পার কুলম দিচ্ছি আর কি। এটাই মানে এই জিনিসটা কি তোমার আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা, এটা পার মোলের রেসপেক্টে চিন্তা করতেছি না, এর জন্য আমরা পার মোল পার কুলম দিছি। জেড এর একক অনেকে গ্রাম পার কুলম্ব দেয়। দাঁড়াও তো আমি একটু একটা জিনিস, আচ্ছা আমি এটা তোমাদের বইটা কি দেওয়া আছে একটু দেখতে হবে, এটা আমাকে একটু নেক্সট দিন মনে করে দিও তো, তোমাদের বইয়ে কি দেওয়া আছে আমি একটু দেখবো। বই খুলছো কেউ, মানে আগের ক্লাসের পরে? ভাইয়া ফার্স্ট ইয়ারেও খুলি নাই, এখন খুলবো। ভাই বই অনেক মোটা, বইয়ে একটু অগুছালো করে লেখা, আমার কাছে পার্সোনালি মনে হয় কেমিস্ট্রি বইটা আর একটু ইজিয়ার করা যায়। এর জন্য ভাই গ্রাম পার কুলম লেখা, বইয়ে গ্রাম পার কুলম লেখা হাজারি স্যারের বই। আচ্ছা, তাহলে এটা গ্রাম পার কুলম্ব ইউজ করতে পারো তোমরা, গ্রাম পার কুলম দিও তাহলে। হাজারি স্যার এখন যেহেতু গ্রাম পার মোলে বাদ দিয়েছে, আমাদের বেলা আমরা এটা শিখছিলাম, যেহেতু এখন উনি এটা ইউজ করতেছে, এটা দিয়ে দিও।
গ্রাম পার কুলম। স্যার আবার যোজনীয় উল্লেখ করছেন ভাইয়া ইলেকট্রনের জায়গায়। ওইটা যোজনী উল্লেখ না করাই ভালো, ওটা একটা ঝামেলা আছে, আমরা যখন ম্যাথ করবো দেখবা যোজনী একটা প্যারা খাবা। অ্যাকচুয়ালি একই তো হয়, মানে আমরা তো আমাদের যোজনী সমান ইলেকট্রন গ্রহণ বা ত্যাগই করি। আচ্ছা দেখো আমরা একটু বুঝাই। আচ্ছা এটা সবাই গ্রাম পার কুলমটা অথবা দিয়ে লিখে রাখো, তোমাদের কখনো যদি পরীক্ষায় এককেরই প্রশ্ন আসে তাহলে দিও, আর তাছাড়া গ্রাম পার মোলেরটাও কারেক্ট, অ্যাকচুয়ালি সমস্যা নেই। তবে যেহেতু হাজারি ইয়ের একক কি গ্রাম পার ফ্যারাডে না, ইয়ের কোনো একক নাই। কি ইয়ের একক নাই তো? ই কি তো আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা। ও না আমরা- ওই না কোনটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো নর্মালি হাজারি স্যার ফলো করে তো স্যাররা, বিশেষ করে কলেজের স্যাররা এইসবের জন্য মার্কস কাটে আর কি। আচ্ছা দেখো প্রথম সূত্র কি বলছে, কোন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণ বা তড়িৎ দ্বার হতে দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত চার্জের সমানুপাতিক। সিম্পল কথা, আমাকে বুঝো। তার মানে কি, আমার একটা তড়িৎ দ্বার আছে ভাইয়া, তড়িৎ দ্বার মানে মেশিন, গতকালকে বারবার পড়াইছি, তো এই গত ক্লাসটা দেখতে হবে। আচ্ছা এই একটা মেশিন আছে, এক পাশে অ্যানোড আছে এক পাশে ক্যাথোড আছে, আমি বারবার উল্লেখ করব না। অ্যানোডের সাইডে থাকবে পজিটিভ, ক্যাথোডের সাইডে থাকবে নেগেটিভ। চার্জ সব সময় পজিটিভ থেকে আমরা প্রবাহিত করব। আমি মনে করলাম আমার কাছে একটা মেশিন আছে, যে মেশিনে আমি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করতেছি, তার মানে আমি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করতেছি, কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করার ফলে, কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করার ফলে ডাব্লু পরিমাণ পদার্থ জমা বা দ্রবীভূত হচ্ছে। আচ্ছা আমি কি ভিন্নর মধ্যে নাকি একটা, মানে একটাই পদার্থ থাকবে, যে কি ভিন্ন পদার্থ থাকার আদৌ সুযোগ আছে? এই কেসে কি ভিন্ন কোনো পদার্থ থাকার আদৌ সুযোগ আছে নাকি একটা পদার্থই থাকবে? একটা পদার্থ থাকবেই না, কারণ তুমি একটা তড়িৎদ্বারের মধ্যে করতেছো, তুমি এক তড়িৎদ্বারের মধ্যে কি 7টা পদার্থ আদৌ দিতে পারবা নাকি? তার মানে একটাই থাকবে। আমি যদি তড়িৎদ্বার চেঞ্জ করতাম তুমি বলতে পারতা একটার মধ্যে আমি জিঙ্ক দিছি একটার মধ্যে আমি অ্যালুমিনিয়াম দিছি, বাট আমি একটার মধ্যে তো জিঙ্কই দিব, একটার মধ্যে নাহলে অ্যালুমিনিয়ামই দিব। আমি তো একটার মধ্যে চাইলেও দুইটা করতে পারবো না, যদি করেও যাই যেটা সক্রিয় বেশি সেটাই তো যাবে, সেহেতু এমন তো কোনো কেস নাই আমি একটার মধ্যে দিয়ে দুইটা জিনিস ঘটাবো। তাহলে আমার সূত্র কি বলে, আমাদের সূত্র বলে তড়িৎদ্বারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে বলতে অর্থাৎ চার্জ প্রবাহিত করলা, তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণ, অর্থাৎ হয় তড়িৎদ্বারটার মধ্যে পদার্থ জমা হবে কখন, যখন অ্যালুমিনিয়াম 3+ 3টা গ্রহণ করবে, অথবা তড়িৎদ্বার হতে দ্রবীভূত হবে কখন, যখন অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করবে, তা প্রবাহিত চার্জের সমানুপাতিক, অর্থাৎ তুমি যত বেশি চার্জ প্রবাহিত করবা তত বেশি ভাঙা গড়া হবে। তাহলে তো আমি কি বলতে পারি, আমার দ্রবীভূত পদার্থ বা জমাকৃত পদার্থ ডাব্লু সেটা সমানুপাতিক কার? কিউ। তার মানে এটা হচ্ছে পদার্থ, কিউ হচ্ছে চার্জ। তাহলে আমাকে বলো তো সমানুপাতিক চিহ্ন উঠাইতে কি একটা সমান চিহ্ন আসে আর একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা কি হবে? ধ্রুবকটা কি হবে? এই ধ্রুবকটাই জেড হবে না, নাহলে আমি এতক্ষণ কেন পড়াইছি? এইটা এই জায়গায় তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কই আসবে, তার মানে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সবাই ফর্মুলা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এবার আমরা এই ফর্মুলাতে আগে যাবো। এইটা বেসিক ফর্মুলা, এটা দিয়ে দুনিয়ার সব ম্যাথ করা যায়, যত কঠিন ম্যাথে আসুক একটাই ফর্মুলা। আমাকে একটা জিনিস বলো, ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসছো না, কিউ ইজ ইকুয়ালস টু আই টি পড়ে আসছো? যে জায়গায় আই কি তড়িৎ আর টি কি সময়, এটার একক হচ্ছে অ্যাম্পিয়ারে, এটার একক হচ্ছে সেকেন্ডে। কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। আবার একটু আগে আমি পড়ায় আসছি কি জেড ইজ ইকুয়ালস টু এম বাই ইএফ, পড়াইছি না? এটাই তো এতক্ষণ বুঝাইছি। আচ্ছা তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি না ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম বাই ইএফ ইন্টু আইটি? তাহলে আমি বলতে পারি কি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু
MIT বাই EF, এটা বলতে পারি না? অ্যাকচুয়ালি সূত্রটা কি MIT বাই EF হওয়া উচিত ছিল, নাকি অ্যাকচুয়াল ফর্মুলা এটা হওয়া উচিত ছিল? W is equals to NIT বাই EF, কিন্তু এখানে আমার n এর মান সারা জীবনে কি বসানো লাগতো? 1 বসানো লাগতো না? তাই এটা ইউজ না করে আমরা কোনটা ইউজ করি? W is equals to MIT বাই EF। কোনো ঝামেলা আছে? প্রত্যেকটা ফর্মুলা সম্বন্ধে ক্লিয়ার? ভাইয়া কেন কেন এটা ব্যবহার করি না, এটা একটু আরেকবার বলবেন? কারণ আমি না প্রত্যেকটা জেড এর ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য চাই। ধরো এজি এর জেড রাসায়নিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এক হবে না কোনোদিনই। কারণ আমি দেখো, আমি 1 মোলের মধ্যে আছি 7 গ্রাম আর তুমি 1 মোলের মধ্যে আছো 25 গ্রাম। আমাদের জেড বুঝায় 1 মোলকে কাজকর্ম করতে, তাহলে তোমার 1 মোলের কাজকর্ম আর আমার 1 মোলের কাজকর্ম তো এক হবে না। এই ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্যটা আনার জন্য আমরা জেড এ এন এর 1 মোলের কনসেপ্টের জায়গায় 1 মোলে কে কত গ্রাম আছে এটা বোঝানোর জন্য আমরা ডিরেক্ট আণবিক ভরটা বসাই দিই। বুঝতে পারছো? বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই। আমাদের লেভেলে বইগুলোতে MIT বাই EF আছে, বাট আসল কনসেপ্টে NIT বাই EF হওয়া উচিত ছিল, বাট আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য প্রকাশ করতে চাচ্ছি তার জন্য MIT বাই EF। ক্লিয়ার? আচ্ছা দেখো, আমি আরেকটা সূত্র ডেরাইভ করব, সেটা হচ্ছে, এটা আমি বলে দিব না কেমনে ডেরাইভ করছি, বাট তোমরাই বুঝবা। সেটা হচ্ছে Q is equals to NEF। এটাও বলা যায় না আমাদের এই ফর্মুলা থেকে? বলা যায়। Q is equals to NEF কেমনে লিখছি? এই W বাই M কে আমি N লিখছি, আর হচ্ছে হলো গিয়ে IT রে Q লিখছি, তারপর উল্টাই দিছি। তার মানে কি W বাই M, এই লাইনের পরে আসে W বাই M is equals to Q বাই EF। তাহলে এখান থেকে লিখে ফেলছি এটা। ক্লিয়ার? এই এনটা কিন্তু ওই 1 মোলের এন না ভাই, এই এনটা হচ্ছে হলো গিয়ে ধরো W বাই M, এই জিনিসটা। আচ্ছা আগাবো, আমি ম্যাথ করা শুরু করি। ফর্মুলা কয়টা লিখছি আমার সাথে একটু বলো দেখি, ঘুমাই গেছো নাকি? আসো। W is equals to ZQ, এটা হচ্ছে মাদার ফর্মুলা, তুমি যখনই আটকায় যাবা এটা দিয়ে করবা। ম্যাথ একদম ইজি, এই জায়গায় খালি ম্যাথ ক্যালকুলেশন করা লাগে। তুমি এই জায়গার কোশ্চেন ব্যাংকও যদি খুলো দেখবা, বুয়েটে বছরের পর বছর, রুয়েটে বছরের পর বছর একদম বেসিক ম্যাথ আসছে। টেস্ট পেপারে তো একদম বাচ্চা লেভেলে ম্যাথ আসছে, ওগুলো পারবাই। আমাদের এই টাইপের ম্যাথে খালি খালি বের করতে হয় কারা দ্রবীভূত হচ্ছে আর কারা জমা হচ্ছে। ধরো আমি দ্রবীভূত হচ্ছি, তাহলে আমার ইয়ের মান তোমার ইয়ের মানের থেকে ভিন্ন হবে না? ভিন্ন হবে কি হবে না? এই কিছু বলে না, সব ঘুমাই গেছো? আমার ভাই ইয়ের মান আছি। তোমার ইয়ের মান ভিন্ন হবে না? হওয়ার তো কথা অবশ্যই হবে। আমরা তো আমাদের এই জায়গায় জাস্ট ইয়ের মানের ক্যালকুলেশন গুলো করতে হয়। আসো আমরা টাইপের ম্যাথ শুরু করি। 5টা টাইপের ম্যাথ আছে। আচ্ছা ভাই, হ্যাঁ আপনি একটু প্রথম সূত্রে বিবৃতি জিনিসটা একবার একটু রিপিট করতে পারবেন? বুঝাবো? মানে একবার, হ্যাঁ একটু। দেখো বলছে কোন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে, এটা কি একটা তড়িৎ বিশ্লেষক না ভাইয়া? তড়িৎ প্রবাহের ফলে মানে চার্জ প্রবাহিত করতেছে, অর্থাৎ কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করতেছে। উৎপন্ন পদার্থের পরিমাণ বা তড়িৎদ্বার হতে দ্রবীভূত পদার্থের পরিমাণ। মনে রাখবা, চার্জ প্রবাহিত করলে যদি ভাঙে তাহলে দ্রবীভূত হয়, যদি গড়ে তাহলে উৎপন্ন হয়। তার মানে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করার ফলে আমি বলছি হয় আমার ডাব্লু পরিমাণ গড়ছে, নাহলে আমার ডাব্লু পরিমাণ হলো গিয়ে দ্রবীভূত হয়েছে। তা চার্জ প্রবাহিত চার্জের সমানুপাতিক। তার মানে কি কিউ ডাব্লু, অর্থাৎ এই যে এইটা, সেটা হচ্ছে সমানুপাতিক কিউ। আমরা সমানুপাতিক চিহ্ন উঠায় একটা জেড আনছি, জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ক্লিয়ার? বুঝছো অর্ক? জি ভাই, এখন বুঝছি। আচ্ছা দেখো, আমরা টাইপ ওয়াইজ ম্যাথে যাই। আজকে আমি 2টা টাইপের ম্যাথ করাবো, নেক্সট ক্লাসে আর অনেকগুলা টাইপ আছে, ক্লাস মিস দিও না কেউ। আচ্ছা, টাইপ 1 একদম ইজি, আমি তোমাদের জাস্ট করতে দিব। টাইপ 1 ম্যাথ 1, 7টা টাইপের ম্যাথ আছে, সবগুলা করে ফেলবো। যদি দাঁড়াও, নতুন একটা নিয়ে নেই, ঝামেলা করতেছে।
এই তোমাদের মধ্যে সুন্দর করে নোট করে কে বলো তো? একদম নীল কালি লাল কালি নিয়ে, কারণ তার নোটটা আমার লাগবে এই চ্যাপ্টারটা, একদম ওর নোটটা ফটোকপি করবো আমি। ভাই নতুন একটা ছেলে আসছে না, ওর হাতের লেখা ভালো। তাহলে ওর থেকে ওকে দায়িত্ব দিলাম, এই সবগুলা ক্লাস শেষ হইলে তোমার খাতাটা একদিন আমি নিয়ে ফটোকপি করব। এই নতুন ছেলে, তুমি কি বুঝতেছো আজকে যা পড়াইছি? জি ভাই। হ্যাঁ বুঝছো? জি ভাইয়া। আর আরেকজন যে আসছো, তোমাদের জি ভাই। রেজাল্ট কেমন হয়েছে ডিআরএমসি তে? আচ্ছা এটা করো সবাই। আচ্ছা আমাকে একটা সিম্পল অ্যান্সার দাও, সিইউ কপার সালফেট দ্রবণে তড়িৎ প্রবাহিত করা হলে কে জমা হয়? এটাই আমাদের জাস্ট কনসেপ্ট, কিচ্ছু না। এটা বোর্ডের অনেক ইম্পর্টেন্ট, বোর্ডে অনেকবার আসছে। কে জমা হয় আমাকে বলো তো? কপার জমা। কপার জমা হয়, তার মানে আমার অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কি হবে? কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। তার মানে আমাকে বলো এই জায়গায় ই এর মানটা কত? ই এর মানটা হচ্ছে আমার 2। আর বলো আই এর মান কত? আই এর মান হচ্ছে 6.5 অ্যাম্পিয়ার। টি এর মান কত? টি এর মান দেওয়া আছে হচ্ছে 6 আওয়ার, তার মানে 6 × 60 × 60 সেকেন্ড। যত আসবে তত, একটু ক্যালকুলেশন করো। তাহলে আমরা কি বলতে পারি? আমরা ফর্মুলা জানি W = MIT/EF। বোর্ডে আসলে আগে লিখে নিবা W = ZQ, দেন ফর্মুলাটা লিখবা। আর অ্যাডমিশনে আসলে ডিরেক্টলি দেন তোমার মান যদি বসাও, কপারের মান হচ্ছে তোমার 63.5। আই এর মান কত? আই এর মান হচ্ছে তোমার 6.5 অ্যাম্পিয়ার। দেন টি এর মান কত? টি এর মান হচ্ছে 6 × 60 × 60। ই এর মান কত? 2। এফ এর মান কত? 96500 কুলম। ডাব্লিউটা আসবে গ্রামে, যত আসবে তত। 46.19। 46.19 গ্রাম। এটা কোনো প্রবলেম আছে ভাইয়া? শুদ্ধ আসছো ক্লাস আজকে? জি ভাইয়া। আচ্ছা বুঝতেছো? জি ভাইয়া। এই প্রশ্নের বাইরে একটা প্রবলেম আছে। বলো বলো। কপার সালফেটের আর্দ্র বিশ্লেষণে অ্যানোডের মানে কোন গ্যাসটা তৈরি হয়? কপার সালফেটের কি? কপার সালফেট অ্যাকুয়াস? হ্যাঁ, অ্যাকুয়াস বা গলিত, দুইটা আলাদা হবে তো? দুটো আলাদা গ্যাস তৈরি হয়। আলাদা গ্যাস কেন আসবে? অ্যাকুয়াস হইলে তো তোমার এই জায়গায়, অ্যানোডে। হ্যাঁ বুঝতে পারছি, বাট অ্যাকুয়াস হইলে কিন্তু হাইড্রোক্সাইড আর H+ এর প্রাধান্য থাকবে। বুঝি নাই তোমার প্রশ্ন? না ভাই আমি বুঝছি। হ্যাঁ হ্যাঁ, কি বুঝলা? আমি বুঝলাম না, তুমি একা একা বুঝে গেলা। না ভাই আপনার কথা শুনে বুঝছি আর কি, আমার যে কনফিউশন ছিল। হ্যাঁ মানে তুমি কি হাইড্রোজেন গ্যাস হবে তার মানে নাকি? আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছিল যে সালফার ট্রাই অক্সাইড। না 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 না, ওইটা হবে না। আচ্ছা ডান, ম্যাথ 1 শেষ। সবার ক্লিয়ার? এই টাইপের ম্যাথ আসলে পারবা? ভাই হাইড্রোজেন নিয়ে কেন হবে না? ওই যে সক্রিয়তা সিরিজ দেখবা। ও আচ্ছা, কপার নিচে। কপার নিচে। আচ্ছা দেন টাইপ 1 ক্লিয়ার? টাইপ 2 তে যাবো? জি ভাই। আসো দেখি টাইপ 2 একটা কোশ্চেন করতে দিই, দেখি কে আগে আমার অ্যানসারটা দিতে পারে। টাইপ 1 ক্লিয়ার সবার? এই মুনতাসির ক্লাসে আসো? জি ভাই। করতেছো, লিখতেছো তো? জি ভাই। এটা বুয়েটের ফ্রিতে আসছিল, এটা দেখে কেউ অ্যান্সার বলতে পারবা?
প্রিলিতে একটা এমসিকিউ করতে 27 সেকেন্ড থেকে ভাই 25 সেকেন্ড। 80 হ্যাঁ মানে 8 ইনটু ইলেকট্রনের চার্জ। না হয় নাই। 20 ইন্টু 1 ফ্যারাডে। কত? ম্যাঙ্গানিজ সক্রিয় তো বলেনি নাই। 20 ইন্টু 96,000। সাবাস, গুড। কে এটা অ্যান্সার দিছে কে? হ্যাঁ, আমি শুদ্ধ। দেখো কনসেপ্ট বুঝো, সাবাস। দেখো KMnO4 দ্রবণে কত কুলম্ব চার্জ প্রবাহের ফলে 4 মোল Mn2+ সম্ভব হবে। তার মানে অ্যাকচুয়ালি Mn2+ তৈরি হচ্ছে না কোন জায়গা থেকে? KMnO4 থেকে না। তার মানে তোমার KMnO4 এর মধ্যে Mn কত আছে এটা আমার জানতে হবে না? তাহলে অ্যাকচুয়ালি KMnO4 এর মধ্যে Mn কত আছে? অক্সিজেন কত? -2। আসো বের করি, এটা মুখে মুখে বের করা যাবে, আমি বের করি। পটাশিয়াম +1, Mn এরটা X ধরবো, প্লাস অক্সিজেন হচ্ছে -2, আছে হচ্ছে 4টা, -2 × 4 = 0। তার মানে +1 + x - 8 = 0। তার মানে x = কি +7 না ভাইয়া? তার মানে Mn অ্যাকচুয়ালি +7 ছিল, সেখান থেকে কত বানাইছে ওরা? Mn2+ বানাইছে, 7+ থেকে 2+ বানাইছে। তাহলে অ্যাকচুয়ালি কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগছে? 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগছে না? তার মানে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা 5। তাইলে আমরা ফর্মুলা জেনে আসছি কত প্রবাহের ফলে 4 মোল তৈরি করা সম্ভব, কত কুলম্ব। তার মানে কিউ বের করতে হবে। আমরা জানি কিউ = NEF। এন এর মান কত বলে দিছে, যার মোল সংখ্যা তার চার্জ নেওয়া লাগে। আমরা এই জায়গায় কার মোল সংখ্যা বলা আছে? ম্যাঙ্গানিজ। তাহলে এই জায়গায় এন এর মান কত? 4 মোল। ই এর মান কত? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 5। আর এফ রে তুমি মান বসাইতেও পারো, তবে প্রিলিতে আসলে 20F অপশনে থাকবে, কারণ ওরা মান বসাবে না 20F। তাই 20F ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, সবাই বুঝছো? এই ক্লিয়ার? সবাই ক্লাসের বাকিরা বুঝছো? এবার তাহলে এটা করতে দে। এবার এটা সবাই সাথে, আচ্ছা তুলো তুলো, এটা আমাদের লাস্ট ম্যাথ, এটা আমি করতে দিই। আচ্ছা কালকে ক্লাস করবা তোমরা? হ্যাঁ ভাই, করা যায়। ভাই তাহলে 8:30টার দিকে করতে হবে। ভাই 8:30টার দিকে দেন, 10টা রাত হয়ে গেছে। ওকে, 8:30টার দিকে যদি নেই 8:30টায়, আর নাহলে বৃহস্পতিবার নিবই, বৃহস্পতিবারে ইনশাল্লাহ মাস নিবই। মানে উইকে নরমালি 3টা ক্লাস দিলে বেশি হয়ে যায়, তো অ্যাকচুয়ালি 2টা করে ক্লাসই থাকবে, বাট আমরা যেহেতু একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, মাঝে মাঝে 3টা ক্লাসও নিব। আচ্ছা শেষ। আচ্ছা ভাই, সব ম্যাথ কি বলো। মানে এই কোয়েশ্চেনে তো ও +7 থেকে যে +2 হচ্ছে, তাহলে তো এখানে আসলে কেউই জমতেছে না বা কেউই দ্রবীভূত হচ্ছে না আসলে। এই মাইট দিব তো এরা। অ্যাকচুয়ালি জায়গায় কি হইতাছে, Mn2+ এ পরিণত হচ্ছে, মানে কি 5টা ইলেকট্রন নিয়ে Mn2+ এ হচ্ছে, তার মানে আরেকটা জায়গায় যায় ও জমা হয়ে যাচ্ছে না। এই জায়গায় অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া লিখি নাই, বাট অ্যাকচুয়ালি কি হচ্ছে, Mn2 7+ 5টা ইলেকট্রন নিয়ে Mn2+ হচ্ছে, তার মানে আরেক জায়গায় গিয়ে তো জমা হচ্ছে না। নেওয়া মানেই তো জমা হওয়া, আর দ্রবীভূত হওয়া মানে তো ছাড়া। এই জায়গায় বিজারণ হচ্ছে না বেসিক্যালি ওর। হ্যাঁ, বিজারণ হচ্ছে, এটা বুঝছি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি তো তুমি এটা লার্জের পিকচারে দেখলে ওই দিন শেষে ওরকমই আসবে, এক জায়গা থেকে ইলেকট্রন নিয়ে লাইগা যাইতাছে ওই জায়গায় গিয়ে। মানে এটা এক্স্যাক্টলি ওই বাংলা কথা লিখি নাই, মানে আমরা এক্স্যাক্টলি প্রসেসটা লিখি নাই, বাট কনসেপ্টটা তো ওইরকমই। ভাই কি বুঝছো? Mn7+ কি অ্যানোডের দিকে যাবে? কি? সরি, ক্যাথোডের দিকে যাবে। হ্যাঁ, ক্যাথোডের দিকে যাবে না। গ্রহণ মানেই তো বিজারণ, বিজারণ মানেই তো ক্যাথোড। ক্যাথোড বিজারণ করে, ক্যাথোড ক্যাটায়ন ক্যাথোডে যায়। এনা এনা পড়াইছিলাম তো। আচ্ছা আসো আমরা এবার আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করে দিব, সেটা হচ্ছে কোশ্চেন 2। এটা সবাই অ্যান্সার দিবা সাথে সাথে। F 40F। 40F, গুড। কোশ্চেনটা শেষ করতেও দেয় নাই। Cr4+ তৈরি করতে কত চার্জ লাগবে? তাহলে অ্যাকচুয়ালি কি হয়, K2
টু Cr2O7 এক্স ধরো, তাহলে +1 × 2 +2x +-2 × 7 = 0, তাহলে +2 +2x -14 = 0, x = 12, x +6, +6 থেকে +4 এ গেছে, তার মানে Cr6+ থেকে Cr4+ এ গেছে, দুইটা ইলেকট্রন নেওয়া লাগছে, তার মানে অ্যাকচুয়ালি Q NEA দিয়ে দিছি 20 মোল, 20 × 2 × F, এই জায়গায় 40F, চাইলে F এর মান বসাইতে পারো, 40 × 96500 কুলম। তবে বুয়েটের প্রিলিতে আসলে কখনোই মান দিয়ে দিবে না, বা ঢাকা ভার্সিটিতে আসলে তোমার এই জায়গায় F পর্যন্ত রেখে দিবে। এবং এই কোশ্চেনটা খুবই জনপ্রিয় প্রশ্ন, এটা অনেকবার রিপিট হয়েছে, তোমরাও পাবা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, টাইপ 2টা করলাম, আমাদের আর 4টা না 5টা টাইপ বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে ফর্মুলা 2 সহ 5টা টাইপ শেষ করতে পারবো। একটু পয়রো রেগুলার ম্যাথ দিলাম না, কারণ শেষ করে আমি একটা ম্যাথের শীট প্রোভাইড করে দিব, ওই ম্যাথগুলো প্র্যাকটিস করলে হবে, আর আমার খাতার ম্যাথের বাইরে নরমালি আর এত প্র্যাকটিস করা লাগবে না। আর যারা পরিবেশ রসায়ন রেকর্ডিং দেখতেছো, ওই এনডিসির পাবলিক যারা নতুন আসছে, ওরা আমার যা যা করাইছি ক্লাসের মধ্যে ওগুলা কইরা খাতাটা রিভিউ করবা, আর হচ্ছে হাজারি স্যার সবই পারবা, কারণ হাজারি স্যারের কোশ্চেন ইজি থাকে, একটু কোশ্চেন ব্যাংকটা আর গাণিতিকটা দেখ, কারণ গাণিত প্রথম কথা কোশ্চেন ব্যাংকটা কেন দেখবা, কারণ তোমাদের এনডিসিতে একটু টাফই করবে, ম্যাথ আসছে তো, আর দ্বিতীয় কথা আমরা টাফগুলো সব করাই দিছি, তো আলটিমেটলি ওইটা করলে কনসেপ্ট ঘুরায় ফিরে একই আসবে, বাট এনডিসি টিচাররা আমাদের থেকে অনেক বেশি জানে, তো সেহেতু এমন একটা ম্যাথ ওরা বানায় দিতেই পারে, ডিআরএনসি টিচাররা, যে কোনো টিচাররাই আর কি, যারা যদি কোশ্চেন করতে চায় এমন কোশ্চেন বানায় দিতেই পারে যেটা তোমার ধরো ভাইয়ারা করায় না সামথিং, কারণ আমরা এত জানি না। তো এর জন্য নতুন কিছু ফেস করলে প্যারা খাওয়ার কিছু নাই, ওইটা বাসায় এসে নোট খাতায় তুলে ফেলবা, যাতে অ্যাডমিশন টেস্টে গিয়ে ওই টাইপের কোশ্চেন পারো। তোমার মেইন ফোকাস এইচএসসি আর অ্যাডমিশন। ক্লিয়ার সবার কাছে? রেকর্ড কে করছে? জারিফ? রেকর্ড কি জারিফ করছো? আচ্ছা, তাহলে রেকর্ডটা একটু দিয়ে দিও। আর কালকে 8:30 ক্লাস হতে পারে, আমি জানিয়ে দিব। হ্যাঁ, অফ করে দাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।